এইটা আসলে একটা রোগ, যেটা আমি কখনো বলতে চাইনি, কিন্তু দিনের পর দিন আমার রাত্রিবেলায় ঘুম হয় না, আর পারছি না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, সবারই একটাই কথা, এই রোগের একটাই চিকিৎসা, আর এই রোগের নাম হলো রাশিয়া সিনড্রোম। এই রোগের মশাই একটাই সলিউশন, সেটা হচ্ছে ব্যাগপত্র গুটিয়ে জীবন একটাই বলে বেরিয়ে পড়তে হবে রাশিয়ার উদ্দেশ্যে, আর আমি সেটাই করেছিলাম। এর সাথে সাথে আমি ঢুকে পড়েছি আমার 17 নম্বর দেশে, যেটা হচ্ছে রাশিয়া। কিন্তু বেরোনো মাত্র আমি জ্যাকেট পরে নিয়েছি, মুখ দিয়ে ধোঁয়াও বেরোচ্ছে, এতটাই ঠান্ডা এখানে, বিশাল ঠান্ডা সত্যি বলছি। ড্রোন হামলার জন্য এখানে লোকজন নেই বলে বলছি, সেই জন্য কিন্তু এখানে জিপিএস নেট মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে। জিপিএস এখন কাজই করছে না। আপনাদের কি দেশে পাঠিয়ে দিতে পারে, সেটাই দেখার চেষ্টা করব। চলুন। আমার জীবনের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস জার্নিতে আমি তো বেরিয়ে পড়ছি, আর সাথে থাকছেন আপনারা। তাই চলুন শুরু করা যাক। লাস্ট বিদেশ ট্রিপে মাকে নিয়ে গেছিলাম, মা বাবাকে, এবার আর নিয়ে যেতে পারছি না। তুমি কি দুঃখ পাচ্ছ? না, সাংঘাতিক ট্রিপ হবে। ওকে চলো, আমার ট্যাক্সি এসে গেছে। চলো, আমার ট্যাক্সি এসে গেছে, তাহলে এগোই। হ্যাঁ, খুব সাবধানে। ওকে ওকে, টাটা। হায়দ্রাবাদের ঘর থেকে উবর নিয়ে পৌঁছে গেলাম রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কারণ আজকের যাত্রা আমার এখান থেকেই শুরু হবে। আপনারা তো থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছেন, আমি যাচ্ছি রাশিয়াতে। আর আজকের ভিডিওতে থাকছে A to Z ইনফরমেশন রাশিয়া ট্রাভেল নিয়ে। ইমিগ্রেশন, টিকিটস, সিম কার্ড, ভিসা, সব কিছুর ইনফরমেশন থাকছে। তাই আপনারা রাশিয়া যাওয়ার প্ল্যান করুন চাই না করুন, আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর খুব ইনফরমেটিভও লাগবে, এইটুকু বলতে পারি। হ্যালো সবাইকে, গুড ইভিনিং ফ্রম হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আমি বসে আছি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেটা হচ্ছে হায়দ্রাবাদের মেন এয়ারপোর্ট। এখন সময় হয়ে গেছে অলমোস্ট 10:30, আর আমি এখন রয়েছি লাউঞ্জে। ছবি তোলা অ্যালাউড না আর কি, তো সেই জন্য দেখাচ্ছি না, কিন্তু এখানে এসে টুকটাক খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। এখন কলকাতার মানুষরা দারুণভাবে পুজো এনজয় করছে, কিন্তু আমার পুজো এবার বাড়ি যাওয়া হয়নি। পুজোর জন্য ছুটি অ্যাপ্লাই করেছিলাম অনেক আগেই, কিন্তু সেই ছুটি অ্যাপ্রুভ হয়নি। সেটা অ্যাপ্রুভ করেছে পুজোর মাঝে গিয়ে। তো আমি এক সপ্তাহের মধ্যে একটা দারুণ সুন্দর ইন্টারন্যাশনাল ট্রিপ প্ল্যান করেছি, বা প্ল্যান করতে পারিনি মোটামুটি ধরে রাখুন, কিন্তু বেরিয়ে পড়ছি। আজকে যাচ্ছি নতুন এক দেশে, প্রচণ্ড টায়ার্ড। এখানে খাওয়ার দাওয়ারটা খেয়ে নিই, তারপর আপনাদের সব কিছু গল্প শোনাচ্ছি, সব কিছু গল্প বলছি। আর এই হচ্ছে লাউঞ্জের খাবার, একটু রাইস, মাংস টুকটাক নিয়ে এসেছি, আর এখানে কোল্ড ড্রিঙ্কস, কলা, এইসব। আপনারা হয়তো অনেকেই জানেন না, ইন্ডিয়ার মধ্যে কিন্তু লাউঞ্জ অ্যাক্সেস আপনারা করতে পারেন কিছু স্পেসিফিক কার্ডস দিয়ে, মানে ক্রেডিট কার্ড বলুন, কিছু ডেবিট কার্ডও কাজ করে। সেটার জন্য মাত্র 2 টাকা কাটে, কিন্তু সেই কার্ডটা এলিজিবল হওয়া চাই। তো আমার যেমনি ডাইনার্স ব্ল্যাক আছে, আপনারা অনেকেই জানেন, তো সেটা দিয়ে এখন অ্যাক্সেস করে নিলাম। আমার এখান থেকে প্রথম ফ্লাইট হচ্ছে দিল্লির জন্য, যেটা রয়েছে 11:30টায়, হায়দ্রাবাদ টু দিল্লি ইন্ডিগোর ফ্লাইট। সেইটায় গিয়ে দিল্লির থেকে আসল যাত্রা শুরু হবে। 11:30টার ফ্লাইট, এখন বোর্ডিং শুরু হয়ে গেছে, তাই যাচ্ছি গেট নাম্বার 4-এর দিকে। এইটা হচ্ছে অপূর্ব সুন্দর হায়দ্রাবাদ এয়ারপোর্ট। এখন অনেক রাত হয়ে গেছে, সেই জন্য সব জায়গায় খালি, দেখুন, লোকজন নেই বললেই চলে। আমি আমার আজকের যাত্রা শুরু করেছিলাম হায়দ্রাবাদ থেকে, কিন্তু আপনারা চাইলে কলকাতা বা অন্য যে কোনো শহর থেকেই চালু করতে পারেন। তবে আমার এক্সপিরিয়েন্সে রাশিয়া যাওয়ার সবচেয়ে সস্তার যে ফ্লাইটগুলো সব কিন্তু দিল্লি থেকেই ছাড়ে। পরে ফ্লাইট কম্প্যারিজনের ডিটেলস শেয়ার করে দেবো, সেইগুলো দিয়ে কম্পেয়ার করে তারপরে কিন্তু টিকিট কাটবেন। যাওয়া যাক এখান থেকে দিল্লিতে গিয়ে অনেকটা গ্যাপ আছে। এই ফ্লাইট নিয়ে ল্যান্ড করবে 2টোর সময়, আর তারপর আমাকে ওয়েট করতে হবে সকাল 9টা অবধি। কেন ওয়েট করবো আপনারা তো বুঝতেই পারছেন, কারণ আজকে যাচ্ছি নতুন এক দেশে। আশা করি খুব ভালো সুন্দর জার্নি হবে। অফিস করে এখানে এসছি আর কি, এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। চলুন এবার বোর্ডিং করা যাক। আমরা একদম ফ্লাইটের কাছাকাছি পৌঁছে গেছি। ফ্লাইট আগে ঘুমাতে হবে, না ঘুমালে এনার্জি আসছে না। এত র্যান্ডাম প্ল্যান, 7 দিন 6 দিনের মধ্যে প্ল্যান হয়ে গেছে, আর প্রচুর লোকজন বাড়ি ফিরছে। এখন পুরো ফেস্টিভ্যাল সিজন, দুর্গা পুজো, কালী পুজো এরপর আসছে, সব জায়গায় ফেস্টিভ্যাল সিজন, সেখানে সব মানুষজন কিন্তু বাড়ির দিকে যাচ্ছে। পুজোর একদম শেষের দিকে এই ইমপ্রম্পটু ট্রিপে বেরিয়ে পড়েছিলাম আমি, তাই মনে হালকা দুঃখ থাকলেও এক্সাইটমেন্টটা একদম তুঙ্গে ছিল।
কারণ মন থেকে জানতাম এই ট্রিপটাই হতে চলেছে আমার লাইফের সবচেয়ে মেমোরেবল ট্রিপ। রাত 2:10 নাগাদ নেমে পড়লাম দিল্লি টার্মিনাল 1-এ। হায়দ্রাবাদ থেকে ইচ্ছে করেই একটা লেট ফ্লাইট নিয়েছিলাম, কারণ পরের দিন সকাল 9টার সময় আমার ফ্লাইট দিল্লির থেকে। সারা সপ্তাহ অফিস করার পর খুব টায়ার্ড ছিলাম, তাই এই ফ্লাইটে একটু ভালো করে ঘুমিয়ে নিলাম, কারণ এরপর আপনাদের সাথে অনেক গল্প শেয়ার করতে হবে। তো আমি এখন আমার ব্যাগ পেয়ে গেছি, একদম নতুন ব্যাগ, স্টিকার লাগিয়ে নিয়েছি, মজাদার ব্যাপার। এখন এখান থেকে যাব হচ্ছে, এখানে এক্সিট নাম্বার বি আছে, এই বি থেকে বেরিয়ে পিলার নাম্বার 8 বললো। তো সেখান থেকে নাকি শাটল বাস পাওয়া যায় এই টার্মিনাল 1 থেকে টার্মিনাল 3-তে যাওয়ার জন্য। তো আমাকে কিন্তু এখন টার্মিনাল 3-তে যেতে হবে। তো সেই দিকেই যাচ্ছি, আপনাদের রুটটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখন যে টার্মিনালটায় আছি, এটা হচ্ছে টার্মিনাল নাম্বার 1, মাথায় রাখবেন। এখানে কিন্তু সব ডোমেস্টিকই চলে, আমি যতদূর জানি। আর এখান থেকে আমাদের বড় এয়ারপোর্ট, বড় টার্মিনালে যেতে হবে। এই সামনে রয়েছে এক্সিট বি, এখান দিয়ে বেরিয়ে 8 নম্বর পিলারের পাশ দিয়ে বাস নেব। এখানে লেখা আছে দেখুন, শাটল বাস ফর টার্মিনাল 3 নিয়ার পিলার নাম্বার 8। এইটা হচ্ছে পিলার নাম্বার 8। এখান থেকে কিন্তু শাটল বাস আসবে, আর এই সময় মানে এখন রাত 2টোর সময় কিন্তু আধ ঘন্টা বাদে বাদে বাস আছে। আর ওইখানে হচ্ছে বাসের ওয়েটিং লাউঞ্জ, তো চাইলে ওখানে কিন্তু বসতেও পারেন আপনারা। আমার যে নেক্সট এতিহাদের ফ্লাইটটা আছে সেটা দিল্লি টার্মিনাল 3 থেকে ছাড়বে। আর আপনাদের যদি এরমভাবে যেতে হয় তাহলে কি করে যাবেন সেটাও বলে দিচ্ছি। এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু বাস আসবে টার্মিনাল 3-তে যাওয়ার জন্য। তো সেটার জন্য এরা টোকেন কালেক্ট করতে হবে আপনাদের বোর্ডিং পাস দেখিয়ে। মানে আমার যেহেতু টার্মিনাল 3 থেকে একটা ফ্লাইট আছে সেটা দেখালাম, আর টার্মিনাল 1 থেকে যেটা এসছে ফ্লাইটটা সেখান থেকে দেখিয়ে কিন্তু এই বাস ওয়েটিং যে লাউঞ্জটা আছে এখান থেকে একটা চিরকুট নিতে হবে। এই চিরকুট নিয়ে এবার বাস ধরতে যাব টার্মিনাল 3-এর জন্য। টার্মিনাল 1 থেকে টার্মিনাল 3-তে যেতে কিন্তু 20 মিনিট মতন টাইম লাগে। আর এই বাস সার্ভিসটা কিন্তু ফ্রি সার্ভিস, যদি আপনারা আগের ফ্লাইটটা আর টার্মিনাল 3 থেকে ফ্লাইটের ডিটেলসটা শেয়ার করে দেন। আমি ভেবেছিলাম বাস আধ ঘন্টা বাদে আসবে, কিন্তু দেখলাম 15 মিনিট বাদেই একটা বাস চলে আসলো। অলমোস্ট 15 থেকে 20 মিনিট বাস রাইডের পর পৌঁছে গেলাম আমি এখন টার্মিনাল 3-তে, যেটা হচ্ছে দিল্লির সবচেয়ে বড় টার্মিনাল, আর এটা হচ্ছে এখানকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। কোথায় দরজা রে ভাই! এখন সময় হয়ে গেছে হচ্ছে রাত 3টে, ভোর 3টেও বলতে পারি, কারণ একটু পরেই সকাল হয়ে যাবে। এখন এখানে আমি ঢুকবো, কারণ এখান থেকে আমার নেক্সট ফ্লাইট রয়েছে আবুধাবির জন্য। সামনে রয়েছে গেট, সেদিকে যাই। এখানে কিন্তু যে পাবলিক ট্রান্সপোর্ট আছে বা এখানে শাটল বাস আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সব সময়। মানে এখান থেকে যে টার্মিনাল 2 যেতে চান, টার্মিনাল 1 যেতে চান, সবের ব্যবস্থা আছে। আমি প্রথমে নেমেছিলাম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর থেকে লিফট নিয়ে চলে আসলাম হচ্ছে সেকেন্ড ফ্লোরে, কারণ সেকেন্ড ফ্লোর থেকে রয়েছে ডিপার্চার্স। তো এইখানে দেখি, চলুন এখান দিয়ে গেট নাম্বার 4 দিয়ে ঢুকে যাওয়া যাক। এখানে প্রচুর গেট আছে, লোকজন একটু হাত দেখিয়ে দিয়ে চলে যাচ্ছে। যাওয়া যাক এদিক দিয়ে, গেটে ঢুকি ভেতরে গিয়ে তো আবার দেখাচ্ছি আপনাদের। এবার গেট দিয়ে ঢুকে পড়লাম মেইন যে এয়ারপোর্ট টার্মিনাল 3 সেখানে। সামনে কিন্তু এখানে বোর্ড রয়েছে, বোর্ডে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের ফ্লাইট বা আপনাদের এয়ারলাইন্সটা কোন কাউন্টারে আছে। আর এই যে গেট আছে, গেট দিয়ে ঢুকতে আপনাদের লাগবে হচ্ছে টিকিট আর পাসপোর্ট। এখানে কিন্তু আর এই যে পাসপোর্ট, সরি, এখানে কিন্তু আধার, ভোটার আইডি এগুলো দেখালে চলবে না, কারণ ইন্টারন্যাশনাল আপনারা ঢুকছেন, তো এখানে পাসপোর্ট দেখাতে হবে। তো সামনে বোর্ডটাকে চট করে চেক করে নিই যে এতিহাদের কাউন্টারটা কোথায় আছে। এয়ার ইন্ডিয়া, এক্সপ্রেস, ফ্লাই দুবাই সব দেখতে পাচ্ছি। এতিহাদ কোথায় আছে? এতিহাদ রয়েছে কেতে। ওই বোর্ডটা থেকে চেক করে নিলাম যে এতিহাদের কাউন্টার কোথায়। ওখানে কিন্তু লিখে দিচ্ছে যে কেতে। তো সামনে দেখুন উপরে লেখা আছে JKL। তো এরকমভাবে কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, নইলে এত বড় এয়ারপোর্টে খোঁজা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই যে সামনে এমনি ফ্লাইনাস রয়েছে, ফ্লাইনাস কিন্তু একটা বাজেট ক্যারিয়ার। এই ফ্লাইটটাও চড়বো, এই এয়ারলাইনটাও যাবো আমি, দেখা যাক। এখন সময় হয়ে গেছে 3:10 মতন, আমার ফ্লাইট রয়েছে হচ্ছে 9:15-তে। তো দেখা যাক 6 ঘন্টায় কি চেক ইন করতে দেবে বুঝতে পারছি না। তো গিয়ে দেখি, একবার কথা বলে দেখি। কিন্তু কাউন্টারে গিয়ে কথা বলার আগে আপনাদের সাথে একটু ইনফরমেশন শেয়ার করে দিই। এতক্ষণে আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন আমি কোন দেশে যাচ্ছি। ঠিকই ধরেছেন, আমি যাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়াতে। প্রথমে আপনাদের সাথে শেয়ার করে দিই ফ্লাইট ইনফরমেশন। আমি হঠাৎ করে ট্রিপ প্ল্যানটা কেন করলাম, এরকম অড টাইমে প্লেন কেন ধরছি, সব কিছু আপনার ডিটেলে বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু আইটি সেক্টরে কাজ করি, পুজোর জন্য ছুটিটা অ্যাপ্লাই করেছিলাম।
পুজোর ছুটিতে অ্যাপ্রুভ করেনি, ওই পুজোর মাঝামাঝি গিয়ে ছুটি অ্যাপ্রুভ করেছে। এবার তখন বাড়ি গিয়ে খুব একটা কিছু লাভ নেই, তো সেই জন্য ভাবলাম কী করা যায়। তাই আমি 7 থেকে 8 দিন আগে আমি ভিসা অ্যাপ্লাই করেছি, রাশিয়ার ভিসা, যেটা মোটামুটি চলে এসছে আমার ওই 5 দিনের মাথায়, হ্যাঁ 4.5 দিনের মাথায় চলে এসছে। 2 দিন আগে আমি টিকিট কেটেছি দিল্লি টু মস্কো টু দিল্লি, মানে রাউন্ড ট্রিপ আর কি, যেটা আমার খরচা পড়েছে মোটামুটি ওই 75,000 মতন। তো আপনারা যদি ধরে রাখুন 1 সপ্তাহ আগেও যদি কাটেন, 1 সপ্তাহ 10 দিন আগে কাটেন, তাহলে কিন্তু আপনাদের এই সেম ট্রিপটাই 50 থেকে 55,000 টাকার মধ্যে হয়ে যাবে। রাশিয়া যেহেতু হেভিলি স্যাংশনড একটা দেশ, তাই জন্য আপনারা সব সাইট থেকে কিন্তু টিকিট কাটতে পারবেন না, কারণ ভিসা, মাস্টার কার্ড, অ্যামেক্স এইসব কার্ড থেকে পেমেন্ট কিন্তু সেই সাইটগুলো অ্যাকসেপ্ট করে না। তাহলে আপনাদের কাছে পড়ে থাকছে দুটো অপশন। প্রথম হচ্ছে এতিহাদ, এয়ার আরেবিয়া, এই যে এয়ারলাইন্সগুলো আছে তাদের সাইট থেকে গিয়ে ডিরেক্টলি টিকিটটা কাটা। কিন্তু তার আগে আপনারা যদি ফ্লাইট প্রাইসেস কম্প্যারিজন করতে চান, তার জন্য সবচেয়ে ভালো সাইট হচ্ছে kupi.com আর এভিয়াসেলস। ইউজুয়ালি আমি স্কাই স্ক্যানার ইউজ করে থাকি, কিন্তু এখানে রাশিয়ার ফ্লাইটস এখন দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমার ফার্স্ট লেগে প্রথম ফ্লাইটটা হচ্ছে আবুধাবির জন্য, যেখানে আমার রয়েছে লে ওভার। তো দিল্লির থেকে 9:15 ফ্লাইট ছাড়বে, এতিহাদের ফ্লাইট 3 ঘন্টা 40 মিনিটের ফ্লাইট, আবুধাবি পৌঁছাবে হচ্ছে 11:25। তারপর যে নেক্সট ফ্লাইটটা আছে, যেটা 3 ঘন্টা লে ওভারের পর, সেটা হচ্ছে দুপুর 2:30-তে, এবং সেই ফ্লাইটের ডিউরেশন হচ্ছে 5 ঘন্টা 50 মিনিট। সেই 5 ঘন্টা 50 মিনিটের ফ্লাইট নিয়ে আমি কিন্তু ফাইনালি পৌঁছে যাবো মস্কোতে সন্ধে 7:20-তে। এই এখন সময় হয়ে গেছে হচ্ছে 3:15, মানে 3:15 AM। আর এখন আমি জাস্ট গেলাম এখানে যে এতিহাদের কাউন্টারটা আছে সেখানে। তো সেখানে গিয়ে ওনারা বললেন যে এখন 4:50 যে ফ্লাইটটা আছে সেটার আর কি চেক ইন চলছে। আর এই হচ্ছে এয়ারপোর্ট। সকালে দেখুন এয়ারপোর্টের কী অবস্থা। দিল্লি এয়ারপোর্ট কিন্তু সবসময় ভিড়ভাট্টা থাকে, সব সময় লোকজন, মানুষ, প্রচুর ভিড়। আমার ফ্লাইট হচ্ছে 9:15-তে, তো এখন হবেই না, তাই বললো ওয়েট করতে, 5টার পর নাকি চেক ইন কাউন্টার খুলবে। তাই এখন অলমোস্ট 2 ঘন্টা আমাকে আবার ওয়েট করতে হবে। এখানে একটা সিট পেয়ে গেছি, বসার জায়গা তো আছে, শোয়ার জায়গা নেই বা লাউঞ্জ নেই, কিছু নেই, কোনো ব্যাপার না। লাস্ট মোমেন্টে যেহেতু কেটেছি সেই জন্য ফ্লাইটটা এরকমই আমার কাটতে হয়েছে। তো এবার কিছুক্ষণ একটু ঝিমোই, একটু ঘুমানোর চেষ্টা করি। ঘুম তো আসবে না এরমভাবে, কিন্তু প্রচণ্ড টায়ার্ড লাগছে আর কি। সেই সকালে অফিস করে বাড়ি এসেছি, জিনিসপত্র গুছিয়েছি, আর খুব তাড়াতাড়ি প্ল্যান, মানে কি বলবো, প্ল্যান মানে নেক্সট লেভেলের প্ল্যান, মানে প্ল্যান এখনও হয়ও নি, কিন্তু এইটাতে প্রচণ্ড মজা হবে আমি এটুকু বুঝতে পারছি, এবং আপনাদের দারুণ দারুণ জায়গায় দেখাতে পারবো এইটুকু আমি জানি। এখন ঘুমিয়ে নিই, এনার্জি নেওয়ার চেষ্টা করি। 5টায় কাউন্টার খুললে সেখানে যাবো তাহলে। আর এতিহাদের কাউন্টার মনে হচ্ছে এখন খুলবে। এই দেখুন লোকজন রেডি হচ্ছে, 5টার সময় কিন্তু চলে এসেছি, 5 মিনিট বাকি আছে। আর এখানে কত এয়ারলাইন্স এখানে চলে দেখুন, প্রচুর, টার্কিশ, ওখানে সিঙ্গাপুর, এদিকে এতিহাদ, ওইদিকে ফিনিয়ার দেখলাম, এখানে কিছু একটা বেলা ভিয়া বলে একটা এয়ারলাইন্স আছে এখানে। এইটা দেখলে একটু খারাপ লাগে সত্যি বলতে, মানে আমাদের কলকাতায় কত অপরচুনিটি ছিল, কিন্তু ওখানে কিছু দেখতেই পাওয়া যায় না সত্যি বলতে। এখানে জানি কত এয়ারলাইন্স, কত প্যাসেঞ্জার, মানে ভর্তি লোকজন, কোথায় কোথায় যাচ্ছে আর না যাচ্ছে। যাই হোক, এতিহাদের কাউন্টারটা খুলুক, দাঁড়াই কিছুক্ষণ এখানে, চেক ইন করি, তারপর সব কিছু বলছি, কী ডকুমেন্টস লাগছে না লাগছে, ইমিগ্রেশন কেমন হলো, সব রকম ইনফরমেশান শেয়ার করবো। কিন্তু আগে একটু ঢুলুঢুলু চোখে এখানে চেক ইনটা করিয়ে দিই, ব্যাগেজ ড্রপ করে দিই। চেক ইন, ইমিগ্রেশন, সিকিউরিটি সব কিছু শেষ, আর আমি এখন ঢুকে পড়েছি এয়ারপোর্টের ভেতরে, সব কিছু কমপ্লিট করে, মানে ফার্স্ট লেভেল অফ যুদ্ধ কিন্তু অলমোস্ট শেষ। এবার ফ্লাইটের অপেক্ষা, আর এখন আমি যাচ্ছি হচ্ছে গেট নাম্বার 18-র দিকে, কারণ আমার যে ফ্লাইট এখান থেকে আবুধাবি সেটা কিন্তু গেট নাম্বার 18-তে আছে। তো এবার আপনার দেখাতে নিয়ে যাই এই সুন্দর এয়ারপোর্ট। পুরো ঝিমিয়ে পড়েছে, মানে প্রচণ্ড ঘুম পেয়েছে, প্রচণ্ড টায়ার্ড, আর পারছি না, কিন্তু মনে এক্সাইটমেন্ট একদম 1 নাম্বার, সত্যি বলছি, দারুণ লাগছে। মানে এরকম একটা দেশ যেটা সবসময় ভেবেছিলাম যাবো অনেক কাল, মানে অনেক ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল এই দেশটা দেখার। তাই ফার্স্ট স্টেপটা আর কি, ফেজ 1টা ডান, এখন প্লেনে চড়াটাই খালি বাকি, আর নেমে ওখানকার ইমিগ্রেশন কেমন হবে সেটা একটা হেডেক। এইটা হচ্ছে দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে টার্মিনাল 3। এটা কিন্তু সবচেয়ে বড় এখানকার সেকশন, প্রচুর এখান থেকে ফ্লাইট ছাড়ে, আর প্রচুর দোকান আছে, এগুলো সব কিন্তু ডিউটি ফ্রি শপ। কত লোকজন যে কত কি কেনে এখান থেকে। আর ওই দিকে তাকালে দেখতে পারবেন একটু ভোর হচ্ছে। ভোর অলমোস্ট হয়ে গেছে, কারণ এখন অলমোস্ট 6টা বাজে। আর এইটা হচ্ছে দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট,
বাইরে দেখুন এয়ার ইন্ডিয়ার কত প্লেন, ভর্তি প্লেন, কি সুন্দর লাগছে না। এখানে একটা এয়ার ইন্ডিয়া প্লেন রয়েছে, তারপর ইন্ডিগো, সিঙ্গাপুর এয়ারলাইন্স সব পরপর দাঁড়িয়ে আছে। ভোরবেলা এই সিনারিটা দেখতে আমার বেশ ভালোই লাগে। এমনি নেচার দেখতে তো ভালো লাগেই, কিন্তু এরকম বেশ এয়ারপোর্টে সব প্লেন দাঁড়িয়ে আছে একের পর এক, সামনে একটা টেক অফ করছে, এগুলো কিন্তু মজাই আলাদা। এইখানে এবার কিন্তু লাউঞ্জে যেতে হবে, লাউঞ্জে গিয়ে একটু রিল্যাক্স করবো, একটু বসতে হবে, শুতে হবে, একটু ঘুমানোর চেষ্টা করতে হবে, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এখানে কিন্তু বিজনেস লাউঞ্জ, তারপর ধরুন ফার্স্ট ক্লাস লাউঞ্জ, তারপর এখানে যে ইকোনমি লাউঞ্জ, এগুলো কিন্তু সব আলাদা আলাদা। তো এখানে হচ্ছে এনক্লেম লাউঞ্জ বলে একটা লাউঞ্জ আছে, যেটা আপনি কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারেন। তো সেই দিকেই যাচ্ছি। ফুড কোর্ট যেখানে আছে, ফুড কোর্টে চলে আসুন। ফুড কোর্টে এসে একদম লাস্টে গেলেই কিন্তু লাউঞ্জ রয়েছে। আর এই হচ্ছে এখানকার ফুড কোর্ট, দেখুন দিল্লি স্ট্রিট, সাবওয়ে, ডমিনোস, ম্যাকডি সব কিছু রয়েছে। এইটা দেখুন, এটা হচ্ছে দিল্লি টার্মিনাল 3 এর ইন্টারন্যাশনাল লাউঞ্জ, এনকাম লাউঞ্জ, এনকামই উচ্চারণ করে হয়তো, ENCALM। বিশাল বড় লাউঞ্জ। এখন এখানেই ঢুকবো। তার আগে আপনাদের বলে দিই যে চেক ইন এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল। এইটা দেখুন, এই ওপর থেকে ভিউ দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 3, খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, চেক ইন এক্সপিরিয়েন্স এতিয়াদের সাথে কিন্তু খুবই স্মুথ ছিল। আমি এক্সপেক্ট করিনি যে এতটা স্মুথ হবে, কারণ আমি সব ভিডিওতে সবার থেকে এটাই শুনেছি যে প্রচুর কোয়েশ্চেন নেই করে দিল্লিতে, মানে বোর্ডিং পাস দেওয়ার জন্য খালি। তো আমি প্রথমেই গেলাম, লাইনে কিছুক্ষণ দাঁড়াতে হলো, কাউন্টারটা খুললো মোটামুটি ধরুন ওই 5টা 15-20 নাগাদ। তো খোলার পরেই লাইনে দাঁড়িয়ে পড়লাম, গেলাম কাউন্টারে, আমি আমার টিকিটটা দিলাম, মানে যেটা অ্যাপে আছে আর কি, এতিয়াদের অ্যাপ ইনস্টল করা আছে, সেটা দেখালাম। তারপর পাসপোর্ট চাইলো, তারপর জিজ্ঞেস করলে কোথায় আছে, আমি বললাম মস্কো। তখন আর নিজেদের মধ্যে একটু এদিক ওদিক তাকাচ্ছিল সেরকম। তারপর দেখলাম খুব একটা জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করলে কেন যাচ্ছে না, আমি বললাম ট্যুরিজমের জন্য। আর একটা জিনিস আমি বারবার করে বলি, আমি আগেও হয়তো ভিডিওতে বলেছি, যে ব্যবহারটার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর একটা জিনিস বলা উচিতও না, আপনি কীরকম সাজ আর কী পোশাক পরেছেন সেইগুলোর ওপর কিন্তু লোকজন একটু জাজ করলেও করে। তারপর তো ট্রাভেল হিস্ট্রি এসব জিনিসপত্র আছে, কিন্তু মেন হচ্ছে ব্যবহারটা, কীরকম কথাবার্তা বলছেন। পাসপোর্টটা দিলাম, তারপর ই ভিসা চাইলো, ই ভিসাটা দিয়ে দিলাম। আমার রাশিয়ার কিন্তু ই ভিসা করা আছে, সেটা সম্বন্ধে বলবো। তো সেটা দেওয়ার পরই আমি বললাম যে আমার ফার্স্ট ফ্লাইটটা তো আমি অনলাইন পেয়ে গেছি, জানলার ধার 36A, সেকেন্ডটায় পাইনি, এখন কিছু করা যায় নাকি। তো সেকেন্ড ফ্লাইটে আমি আগেও চেক করেছিলাম, অলমোস্ট পুরো ভরা, মানে আবুধাবির থেকে রাশিয়ায় যাওয়ার ফ্লাইটটা, মানে মস্কোয় যাওয়ার ফ্লাইটটা। তো সেখানে কয়েকটা জায়গায় খালি ছিল। আমাদের সেটা বললো পেছনের সিটটা স্যার হচ্ছে, ওটা 2000 সামথিং, দেখো না একটু। ওটা বললাম আর কিরম করে, তখন ঠিক আছে ওটা ওয়েভ অফ করে দিচ্ছে না, ঠিক আছে করে দাও। সামনে হচ্ছে, বলেছে না সামনে হচ্ছে না স্যার, ওটা ক্যান্সেল করা যাচ্ছে না, ওটা 5000 টাকা। আমি বললাম না বাবা। তো এখন অনলাইন এই জিনিসগুলো করে দিয়েছে যে আপনি কিন্তু পয়সা ছাড়া ভালো সিটগুলো পাবেন না, মানে জানলার ধার কিন্তু পাবেন না। তো আপনাকে কিন্তু সব স্কিম করতে হবে এয়ারপোর্টে এসে। তো আমি বলবো অনলাইন চেক ইনটা করিয়ে নিন, কারণ এখানে চেক ইনের জন্য মানে যারা অনলাইন চেক ইন করিয়েছে তাদের আলাদা লাইন, আর যারা চেক ইন করায়নি তাদের আলাদা লাইন। সেই লাইনটা কিন্তু অনেক লম্বা ছিল। টিকিট দিয়ে দিল, টিকিটের মধ্যে 2টো বোর্ডিং পাসই দিয়ে দিল। আমি ডিরেক্টলি লাগেজ পাবো হচ্ছে SBO এয়ারপোর্ট মস্কোতে। আমি এখন চলে এসেছি এয়ারপোর্ট লাউঞ্জে, আর এখন এখানেই বসে আছি। আপনাদের ফ্লাইটের ডিটেলস বলেছি, চেক ইন এক্সপিরিয়েন্স বলেছি, আর আপনাদের বলি ইমিগ্রেশনের ব্যাপারে। ইমিগ্রেশন যেটা নাকি সবচেয়ে ভয়ের পার্ট এখানে আর কি, সবাই বলে ইমিগ্রেশনে প্রচুর কোয়েশ্চেন করে, দিল্লি থেকে যেতেই দেয় না, প্রচুর ডকুমেন্টস চায়। আমি তো ইমিগ্রেশনে গেলাম, গিয়ে প্রথমে আমি সঙ্গে সঙ্গে আমার পাসপোর্টটা দিয়ে দিলাম, টিকিটটা দিয়ে দিলাম। তারপর উনি দেখলাম চেক টেক করছে, সঙ্গে সঙ্গে আমার ই ভিসাটাও ফোনে রেডি ছিল আর কি, সেটাও এগিয়ে দিয়েছিলাম, সেটা উনি চাননি। কিছুক্ষণ পর ই ভিসাটা চাইলেন, তখন ই ভিসাটা দিয়ে দিলাম। তারপর এই কটা জিনিস উনি চেক করছিলেন, চেক করতে করতে আমাকে জিজ্ঞেস করলেন যে কেন যাচ্ছ। আমি বললাম ট্যুরিজমের জন্য যাচ্ছি ঘুরতে। কবে ফিরছো? আমি বললাম এই ডেটে ফিরছি, 2 সপ্তাহ পর যে ডেটটা আসছে। তো তারপরে দেখলাম মোটামুটি একটু কিবোর্ড টাইপ করতে করতে স্ট্যাম্পটা মারবে আর কি, মানে কোনোই কোয়েশ্চেন করেনি। স্ট্যাম্পটা মারার সময় দাঁড়িয়ে গিয়ে একবার আমার জিজ্ঞেস করলো যে কী কাজ করো। আমি তখন বললাম আইটিতে আছি, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রোলে হায়দ্রাবাদে। বলে কোন কোম্পানিতে আছো? আমি তখন বললাম ট্রাইনের প্রোডাক্টটা US প্রোডাক্ট বেস কোম্পানিতে আছি। বললো একটু মানে হাসি মুখ দিয়ে স্ট্যাম্প করে সঙ্গে সঙ্গে বলো যাও। মানে খুব ইজি ইমিগ্রেশন, কোনো সমস্যা হয়নি। মানে রাশিয়া যাচ্ছি বলে যে প্রচুর সমস্যা, অনেক কোয়েশ্চেন করবে, এই করবে, কোনো জায়গায় না। মানে ফ্লাইটে যখন চেক ইন করলাম, লাগেজ ড্রপ করলাম, তখনও কোনো সমস্যা হয়নি। দিল্লির ইমিগ্রেশনেও কোনো প্রবলেম হয়নি।
আর এটা হয়তো অনেকেই জানেন না, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা কিন্তু ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ বা এয়ারপোর্ট লাউঞ্জ কিন্তু অ্যাক্সেস করতে পারেন ক্রেডিট কার্ড দিয়ে। কিছু ক্রেডিট কার্ডের নাম বলে দিচ্ছি যেগুলো আমি ইউজ করি, সেটা হচ্ছে ডাইনাস ব্ল্যাক, আইডিএফসি ওয়েলথ, ফেডারেল ব্যাংক সেলেস্টা কার্ড, তারপর আরও প্রচুর কার্ড আছে, অ্যাক্সিস সাফায়ারও, এরকম প্রচুর কার্ড আছে যেগুলো দিয়ে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারেন। সেগুলো নিয়ে রাখলে 2 টাকায় কিন্তু এখানে এসে বসে রিল্যাক্স করে ওয়াইফাই ইউজ করে দারুণ সুন্দর আনলিমিটেড খাবার দাবার খেতে পারবেন। এখন সময় হয়ে গেছে হচ্ছে 8:45, আর এখন বোর্ডিং শুরু হয়ে গেছে আমাদের ফ্লাইট দিল্লি থেকে আবুধাবির জন্য। এখন যাব হচ্ছে গেট নাম্বার 18-তে, কিন্তু যেতে যেতে আপনাকে বলে দিই আমি যে দেশে যাচ্ছি সেই দেশের ভিসার কথা। তো রাশিয়ার জন্য ভিসা কিন্তু 2 রকম টাইপের আছে। একটা হচ্ছে স্টিকার ভিসা, যেটা আপনাকে এম্বাসি থেকে নিতে হবে ডকুমেন্ট সাবমিট করে, যেটার প্রসেসটা একটু লম্বা হলেও ইমিগ্রেশনে নাকি শোনা যায় অত ঝামেলা হয় না। আর একটা ইজি ভিসা আছে যেটা আমি নিয়েছি, সেটা হচ্ছে ই ভিসা, যেটা কিন্তু সব ডকুমেন্টস অনলাইন সাবমিট করতে হয়, খুব বেশি ডকুমেন্টসও লাগে না, আর আপনি 4600 টাকায় মোটামুটি ধরুন 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু ভিসা পেয়ে যাবেন। আমি অ্যাপ্লাই করেছিলাম ধরুন এই ট্রিপের 7 থেকে 8 দিন আগে, তো আমার 4 দিন 4.5 দিনের মাথায় কিন্তু ভিসা চলে এসেছিলো। আপনারা যারা রাশিয়া যাচ্ছেন ট্যুরিজমের জন্য, আপনাদের জন্য ই ভিসাটা কিন্তু সবচেয়ে ভালো অপশন। আপনারা অনলাইন যখন ভিসা অ্যাপ্লাই করবেন তখন আপনাদের অনেক কম ডকুমেন্টসই সাবমিট করতে হবে। ইনফ্যাক্ট আপনারা কিন্তু হোটেল বুকিং আর ফ্লাইট বুকিং ছাড়াও ভিসা অ্যাপ্লাই করতে পারেন। ভিসা অ্যাপ্লাই করার সাইটটা প্রথমে দেখিয়ে দিই। আর এখন কিন্তু রাশিয়া 120 দিনের ভিসা দিচ্ছে, যার মধ্যে 30 দিন আপনি রাশিয়ায় থাকতে পারবেন। সাইটটা খোলার পর প্রথমেই আপনাকে ছবি, ন্যাশনালিটি, পাসপোর্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, তারপর আপনি রাশিয়া কেন যাচ্ছেন, কোথায় কাজ করেন, ইন্স্যুরেন্স আছে কিনা, বাবার নাম, মার নাম, ম্যারিটাল স্ট্যাটাস, আপনার ইমেল আইডি, রেসিডেন্স, কোথায় বুকিং, আরও যাবতীয় ডিটেলস কিন্তু আপনাদের প্রোভাইড করতে হবে এই ফর্মগুলোতে। সত্যি বলতে ফিল আপ করতে আপনাদের খুব একটা ঝামেলা হবে না। আর আপনারা যদি ভিসা প্রসেস নিয়ে ডিটেলড ভিডিও চান তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কোয়েরিজ থাকে সেটাও কমেন্ট করতে একদম ভুলবেন না। তো দেখা যাক, টেস্টিং হয়ে যাবে যে ই ভিসা রাশিয়ায় কেমন কি হচ্ছে না হচ্ছে, কোনো সমস্যা আদৌ হচ্ছে কি না। আর হাঁটতে হাঁটতে গেট নাম্বার 18 গায়ে চলে এসেছি। 18 কিন্তু একদম কাছে, আর আপনার যদি 1, 2, 3 এইসব দিককার গেট হয় তাহলে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে। এইবারের ট্রিপটা যে কি মজাদার, কি দারুণ লাগছে কি বলবো, হেভি লাগছে হেভি। মানে এখন সকাল হয়ে এখন রোদ উঠছে তো দিল্লিতে, টেম্পারেচার অলমোস্ট 30 ডিগ্রি, আর এই বোর্ডিংয়ের জন্য যাচ্ছি, জাস্ট দুর্দান্ত লাগছে। যেদিকেই তাকাবেন সেদিকেই প্লেন দেখতে পাবেন, কত প্লেন চারিপাশে, আমার তো হেভি লেগে গেলো দেখতে। এই যে আমাদের এটিহাদের ফ্লাইট, এই যে এটিহাদের ফ্লাইটটায় যাচ্ছি, এটা আমার যতদূর মনে হয় হচ্ছে এয়ারবাস A321, মানে 3 কম্বিনেশন থাকবে যতদূর মনে হচ্ছে। কিন্তু হেভি, দিল্লি এয়ারপোর্টে আসলে পরে চারিপাশে তো প্লেন দেখতে পাই, নতুন নতুন এয়ারলাইন্স, আলাদাই মজা লাগে। এই যে এখন ঢুকছি, আমার সিট হচ্ছে 36A, মানে একদম লাস্টের দিকে যেতে হবে, লাস্টের আগের সিটটা মনে হয়। প্লেন পুরো একদম ভর্তি, আর ছোটো প্লেন, এখন 3x3 কম্বিনেশনের প্লেনটা। এটিহাদ এয়ারলাইন্স আমাদের ডোমেস্টিকের মতন অবস্থা এখন। এটা যদি ছোটো ফ্লাইট, মানে হচ্ছে A320 বা 21 শার্টলেট, সেই জন্য কিন্তু মানে জায়গা নেই। আমি 36 নম্বর রোতে বসছি, কিন্তু আমি গিয়ে মোটামুটি ওই 12-13 নম্বর রোতে গিয়ে ব্যাগ রেখে আসলাম। মানে পুরো ফ্লাইট একদম পুরো জ্যাম প্যাক, মানে ব্যাগ রাখার জায়গা নেই, খুবই বাজে অবস্থা, লোক গুটিয়ে ঢোকাচ্ছে। তো এই ফ্লাইটের এক্সপিরিয়েন্স কীরকম হয় সেসব কিছু আপনার সাথে শেয়ার করবো। কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে সিম কার্ডের ব্যাপারে। তো আমি যেহেতু রাশিয়ায় যাচ্ছি, রাশিয়ায় গিয়ে লোকজন কিন্তু ওখানে গিয়ে অফলাইন সিম কার্ড নেয়, মানে ফিজিক্যাল সিম আর কি। কিন্তু এখন নাকি অনেক নিয়মকানুন চেঞ্জ করে দিয়েছে এইসব যুদ্ধ এসব লাগার পর থেকে। আপনাদের কিন্তু লোকাল কোনো আইডি লাগবে আপনার ওই কার্ড নেওয়ার জন্য। ট্যুরিস্ট সিম যেটা আছে সেটা নাকি এয়ারপোর্টে পাওয়া যায়, যেটা সম্বন্ধে আপনারা বলবো, দাম দেওয়া সব কিছু শেয়ার করবো, সেটা নাকি বেশ কস্টলি। তো আমি কি করেছি, আমি এখন থেকেই মানে জানি না লোকাল সিম ওখানে নেবো কি নেবো না কি করবো, আমি trip.com থেকে 15 দিনের জন্য 10 GB একটা ই সিম নিয়ে নিয়েছি, যেটা এখান থেকে অ্যাক্টিভেট করে নিয়েছি। সেটার খরচা পড়েছে হচ্ছে 800 টাকা মতন, 780 টু বি স্পেসিফিক, 781। চট্টগ্রামের সিটটা দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে এতিহাদের সিট, ছোট প্লেনের। এটা হচ্ছে এই কাস্টমার যে একটা পিলো টাইপের দেয় এতিহাদ, এটা দিয়েছে, আর সাথে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট। এই দেখুন, এই দুটো জিনিস দিয়ে দিয়েছে। আর এইখানে ফ্লাইটের লেগ স্পেস কিন্তু খুব একটা ভালো না। এই দেখুন, এটা কিন্তু চাপাই আছে,
একটু স্পেস কমই আছে। সামনে একটা পকেট রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে ম্যানুয়ালটা রয়েছে যেখানে লেখা আছে A321-200। সামনে কিন্তু কোনো স্ক্রিন বা ইনফরমেশন সিস্টেম কিছুই নেই। একটা পাওয়ার সকেট আছে এখানে আর কি, ইউএসবি পাওয়ার সকেট, ব্যাস এই মোটামুটি। কিন্তু আমার রয়েছে জানলার ধার, এটা হয়েছে একটা মজাদার ব্যাপার। এই ফ্লাইটটা যদি 4 ঘন্টা, তার মধ্যে অ্যাটলিস্ট 2 ঘন্টাতে ঘুমাতেই হবে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। ফ্লাইট একদম টাইমেই ছাড়লো নিউ দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, আর আমি আরেক ধাপ এগিয়ে চললাম আমার যাত্রায়। বাইরের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম কত প্রাইভেট জেট রয়েছে, আর মনে মনে ভাবছিলাম যে একদিন নিশ্চয়ই চড়ব। জানি না সেটা সম্ভব হবে কি না, কিন্তু একটা জিনিস সম্ভব, সেটা হচ্ছে প্লেনে একটু ঘুম দেওয়া। কারণ আমার এই যাত্রা অনেক লম্বা যাত্রা, একটু রেস্ট না করলে এনার্জি আসবে না। তাই প্রচণ্ড পলিউটেড দিল্লিকে দেখতে দেখতে আর সুন্দর সুন্দর রাশিয়ার গল্প মনে করতে করতে কখন যে চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। চোখটা একদম ঠিক টাইমে খুলে গেল যখন লাঞ্চ সার্ভ করা হচ্ছে। প্লেনে আপনি যতই ঘুমান, যখন খাবারটা আসে তখন কিন্তু জেগে যেতেই হয়। আপনাকে চট করে বলে দিই যে এতিহাদের এই মিলে কী কী দিয়েছে। প্রথমে যেটা খেলাম সেটা একটা স্টার্টার টাইপের আইটেম, মানে স্টার্টার মানে কিন্তু ভেজই বলতে পারেন। সেটা হচ্ছে আলু কাবলি, মানে আলু ভুজিয়া টাইপের জিনিসপত্র দিয়েছে, ঝুড়ি ভাজা, তার সাথে দই। মানে আমাদের যে স্ট্রিট ফুড হয় না, যেরকম আলু কাবলি, মানে ওটা একটু ভদ্র স্টাইলে বলতে পারেন। তারপর একটা রাইস দিয়েছে, সেই রাইসটার সাইডে একটা গ্রেভি টাইপের কিছু দিয়েছে, মানে একটু হালকা মিষ্টি মিষ্টি রেজালা টাইপের আর কি। আর রাইসটা আমার যতদূর মনে হচ্ছে একটা অন্য স্টাইলের বিরিয়ানি, মানে ওর মধ্যে কাজু কিশমিশ দেওয়া আছে, তার সাথে মাংস দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তো পুরোটাই বোনলেস আর কি। তো ওটাই চিকেনের মেন আইটেম। একদম গরম গরম, মানে খাবারটা একদম গরম গরম, বেশ ভালো লাগছে। তার সাথে তো কাঁটা চামচ চামচে এগুলো তো দিয়েই দিয়েছে, পুরো স্টিলের একদম, এতিয়াতে ব্র্যান্ডিংও করা আছে। তার সাথে একটা ছোটো জলের বোতল দিয়েছে, একটা ছোট্ট ব্রেড বা একটা বান দিয়েছে। তো সেই ব্রেডটা দিয়ে খাওয়ার জন্য এখানে মাখনও আছে, 2 পিস মাখন দিয়েছে, ছোটো ছোটো চিপলেট টাইপের। আর ফাইনালি খাওয়ার এন্ড করার জন্য একটা ডেজার্টও আছে, সেটা হচ্ছে রসমালাই। তো এই এতিয়াতে কিন্তু রসমালাই কিন্তু দারুণ, মানে আমি যে বাড়ি গেছি সে বাড়ি কিন্তু এটা পেয়েছি, আর আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর পাশেই মহিলারা বসছে, তারা তো নিজেদের ভাষায় কী সব কথাবার্তা বলছে, সারাক্ষণ হা হু ই করেই যাচ্ছে, হাসাহাসি। ভালো ওভারঅল ভালো। কিন্তু প্লেনটা খুব ছোট, আর খুবই ছোট, মানে বালিশ টালিশ সব কিছু নিয়ে এখানে জায়গা নেই সত্যি বলতে। খাবারের সাথে আমাদের জুসও দিয়েছিল, আর পরে চা বা কফিও দিয়েছে। আর দেখতে দেখতেই আমাদের ফ্লাইট পৌঁছে গেল আবুধাবিতে। ফ্লাইট ল্যান্ড করবে তো, তাই ভাবছিলাম যে প্রতিবারই ভাবি একবার জিজ্ঞেস করব যে এই বালিশ আর চাদর নিয়ে যাওয়া যায় নাকি। এবার কি করবো? না থাক। এই ফ্লাইটের একটাই সমস্যা ছিল, জানলাটা ভালো না। তাও চেষ্টা করে মোটামুটি বাইরের দৃশ্যগুলো তুললাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর বাইরে পুরো এখন মরুভূমি, ছোটো ছোটো বাড়ি, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। অল্টিটিউডটা অনেকটাই কমে এসছে, কিন্তু প্রচণ্ড রোদ। আবুধাবি এরিয়াটা বা মিডল ইস্ট এরিয়াটা পুরোটাই এরকম, পুরো মরুভূমি টাইপের। আশপাশে আর কিচ্ছু নেই, ধু করছে বালি আর বালি। এইবার ল্যান্ড করার পালা মরুভূমির শহর আবুধাবিতে। আর ওপর থেকে দেখলেই বোঝা যায় শহরটা কি ডেভেলপ করেছে। তবে বাইরে গরমটা এস্টিমেট করে একটু চাপই লাগছিল। ঘড়িতে লোকাল টাইম বলছে 11:55। বাইরে রয়েছে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। আর এখন আমি নেমে পড়েছি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কারণ আমার এখান থেকে নেক্সট ফ্লাইট রয়েছে রাশিয়ার জন্য। তাই চলুন এখন যাওয়া যাক। লাগেজটা কালেক্ট করতে হবে না, কারণ আমার লাগেজ ডিরেক্টলি দিল্লি থেকে চলে যাবে মস্কোতে। কিন্তু এখান থেকে আমাকে ট্রান্সফার হতে হবে। মাঝে ধরুন ওই 2.5 ঘন্টা মতন টাইম আছে, কারণ আমার নেক্সট ফ্লাইটটা হচ্ছে 2:30টার সময়। হেভি লাগছে। ফ্লাইটে একটু ঘুমিয়ে নিয়েছি, 1-2 ঘন্টা, 2.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। এনার্জিটাও বাপস আসছে, মানে ফেরত আসছে আর কি। হেভি লাগছে, দারুণ লাগছে। এখানে তো এই ফ্লাইটে প্রচুর ইন্ডিয়ান ছিল আর কি, আমাদের ভারতীয় প্রচুর এসছে, তারপরে মিডল ইস্টে যেসব লোকজন থাকে তারা এসছে। কিন্তু পরের ফ্লাইটটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। অনেকবার আগে এখানে এসছি, আর এটা হচ্ছে মিডল ইস্টের হাব বলতে পারেন। এতিয়াদ এয়ারওয়েজ, যেটা কিনা এই গোটা ইউএইর সবচেয়ে বড় এয়ারলাইন্স, সেটা কিন্তু মেন ফোকাল পয়েন্ট বা হাব কিন্তু এটাই। এখানে ট্রান্সফার্স আছে,
আর এদিকে অ্যারাইভালস আছে। তো আমরা এখানে ট্রান্সফার্সের দিকে যাব, এখানেই আবার সিকিউরিটি চেক হবে। ট্রান্সফার্স আর সিকিউরিটি কমপ্লিট। এখন চলে এসেছি এয়ারপোর্টের আরেকটা সাইডে। এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে গেট নাম্বার C32-তে। দারুণ সুন্দর প্রসেস, মানে এখানে কোনো ঝামেলাই নেই। আপনাকে আলাদা করে মানে এরকম ট্যাপ করে চেকও করে না, মানে প্যাড করে চেকও করে না। আর জিনিসপত্র তো বারও করতে হয় না, পাওয়ার ব্যাঙ্কটা আমি সব ভিতরে রেখে দিলাম, জাস্ট মেশিন দিয়ে পাস হয়ে গেল, গিয়ে জাস্ট ক্রস করে চলে আসলাম। এইটা হচ্ছে এখানকার আরেকটা মেন সেকশন, ট্রানজিট প্যাসেঞ্জাররা এদিকেই আসছে। এখানে কিন্তু A থেকে F অবধি ডিপার্চার গেটস আছে আবুধাবি এয়ারপোর্টের জন্য। এয়ারপোর্টটা দুর্দান্ত, দেখতে পাচ্ছেন। এইদিকে হচ্ছে B আর C গেটস, সব ডিরেকশন দেওয়া আছে। আর অপূর্ব এয়ারপোর্ট, সুন্দর সাজিয়েছে না? দেখুন খালি একবার, হেভি হেভি। UAE কিন্তু এই জন্যই কিন্তু এগিয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর এয়ারপোর্ট একটা হাব বানিয়ে দিয়েছে। এখানে আমি দেখছিলাম প্যাসেঞ্জার যারা আসছে, আমেরিকা যাচ্ছে ধরুন কানাডা যাচ্ছে, ইউরোপিয়ান কোনো কান্ট্রিজ যাচ্ছে, সবাই কিন্তু এখান দিয়ে ট্রানজিট করছে। তো এতিহাদের কিন্তু একটা হাব, সে তো আছেই, তা বাদে কিন্তু বাকি প্রচুর এয়ারলাইন্স কিন্তু এখান দিয়েই পাস করে। মানে আমি যেরকম এতিহাদ নিয়ে আসলাম, প্রচুর লোক এতিহাদ নিয়ে আসছে, এর পরের ফ্লাইটটা তো অন্য কোনো এয়ারলাইন্সের। তো এইখান থেকে কিন্তু দুনিয়ার সব জায়গায় যাওয়ার কিন্তু ব্যবস্থা আছে, কারণ এটা পৃথিবীর একদম মাঝখানে বলতে পারেন। আমি এখন বসে আছি গেট নাম্বার C32 সামনে, যেখান থেকে আমার ফ্লাইট যাবে হচ্ছে মস্কোর উদ্দেশ্যে। আরেকটা জিনিস আপনাদের বলে দিই চট করে কারেন্সির ব্যাপারে। কারেন্সি আমি মোটামুটি 25 কি 26 হাজার রুবেল ক্যারি করছি মস্কোর জন্য, যেটা আমি কনভার্ট করিয়েছিলাম হচ্ছে জর্জিয়ায় যখন গেছিলাম, ভাবুন এপ্রিল মার্চ এরকম সময় আর কি কনভার্ট করিয়েছিলাম, সেটা নিয়ে যাচ্ছি। তার সাথে আমি মোটামুটি ওই ধরুন 1000 মতন USD নিয়ে যাচ্ছি, কারণ ওখানে USD ব্যাংকে কিন্তু চেঞ্জ করানো যায়, এত রুবেল এখান থেকে নেওয়া যাবে না। কারণ আমাদের দেশে রুবেলের যে কারেন্সি কনভার্সন চার্জ সেটা কিন্তু অনেক বেশি, বা কনভার্সন রেট যেটা আছে। তো এখান থেকে আমি বলবো আপনার রুবেল নেবেন না, কিছু এমার্জেন্সির জন্য নিতে পারেন, অথবা যদি রুবেল দেখছেন প্রচুর কস্টলি হচ্ছে তাহলে কিন্তু USD নিয়ে নিন। এয়ারপোর্টে যখন নামবেন মস্কো এয়ারপোর্টে, সেখান থেকে কিন্তু কিছুটা ভাঙিয়ে নিতে পারেন, যেগুলো আপনাদের ক্যাব বা বাস বা এইসব জায়গাতে লাগবে। আরেকটা জিনিস বলে দেওয়া ভালো, ভিসা, মাস্টার কার্ড, অ্যামেক্স কোনো কার্ডই কিন্তু এখন রাশিয়ায় কাজ করছে না, যদি না আপনি রাশিয়ায় গিয়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখানকার কার্ড নেন। তাই ইন্ডিয়া থেকে কার্ড নিয়ে যাওয়া কিন্তু কোনো মানে হয় না। ওখানে গিয়ে কি স্ট্যাটাস, মানে আমি USD চেঞ্জ করতে পারছি কিনা, সেটার কি রেট হচ্ছে, সেই সব ডিটেলস আপনার সাথে শেয়ার করবো। যাত্রা শুরু হয়ে গেছে মামা, সেই ড্রিম কান্ট্রির জন্য এখন যাচ্ছি আমি। অনেক দিনকাল শখ ছিল এই এয়ারপোর্টে দাঁড়িয়েই, কিছু মাস আগে অলমোস্ট 1 বছর আগে আর কি বলেছিলাম যে একদিনে এতিহাদ ধরেই যাবো এখানে। হেভি লাগছে, হেভি দারুণ লাগছে। এখন আমার এই ফ্লাইট ছাড়বে হচ্ছে দুপুর 2:30-টে, পৌঁছাবে 7:20-তে মস্কোতে। এই যে দেখুন ড্রিম লাইনার এতিহাদ, এইটা যতদূর জানি আমি বোয়িং 787। তো এখন বোর্ড করব, চলুন যাওয়া যাক। ব্যাক সাইডে ছিল বিজনেস ক্লাস, আর এটা হচ্ছে ইকোনমি। দেখুন এখানে 3টে করে রো আছে, ওই দিকে 3টে, মাঝখানে 3টে, আর এই সাইডে 3টে। বিশাল বড় প্লেন, দেখুন বিরাট বড় প্লেন। এখানে রয়েছে দেখুন ওয়াশরুমগুলো। তো এখানে কিন্তু যেহেতু লম্বা প্লেন, সেই জন্য কিন্তু এখানে 2 সেট অফ ওয়াশরুমস আছে। এই এখন বোর্ডিং হয়ে গেছে আমার, আমি চলে এসেছি আমার 36A নাম্বার সিটে বসে পড়েছি। এইটা কিন্তু যেহেতু বড় প্লেন, সেই জন্য লেগ স্পেসও বেশ ভালো। আপনার চট করে সিটটাকে দেখিয়ে দিই। এইখানে হচ্ছে সিট আমার, পাশে রয়েছে জানলা, উইংয়ের একটু পেছন দিকে, তবে ঠিক আছে, বাইরের দৃশ্য খুব সুন্দর দেখতে পাওয়া যাবে, এটা একটা ভালো ব্যাপার। আর এইখানে সিটে দেখুন সামনে কিন্তু একটা ইনফোটেনমেন্ট সিস্টেম আছে, নিচে এখানে ট্রে টেবিল রয়েছে, এখানে চার্জিং পোর্টস আছে, এটা ভালো জিনিস। এখানে একটা বড় প্লাগ লাগানোর জায়গা আছে, তো এটাও লাগাতে পারেন। এখানে রয়েছে ছোট্ট ব্যাগ, ওখানে কিছু জিনিস দিয়েছে অ্যাক্সেসরিজ, সেটা দেখিয়ে দেবো। লেগ স্পেস দেখুন, লেগ স্পেস কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। আর এতিহাদ সবসময় কিন্তু এটা বালিশ দেয়, তো বালিশ দিয়ে দিয়েছে। তার সাথে এই সেই কম্বল, যেটা সবসময় ভাবি আমি বাড়ি নিয়ে যাবো, আর নিয়ে যাওয়া হয় না, তো এইসব জিনিসগুলো দিয়েছে। আর একটা গুডি ব্যাগ আছে, সেটাও দেখিয়ে দিই আপনাদের। গুডি ব্যাগ বলতে এই যে ব্যাগটা দেখুন, এই যে এতিহাদের একটা ব্যাগ, এর মধ্যে কিছু জিনিসপত্র আছে, আপনাদের দেখাই। এখানে একটা
আই মাস্ক টাইপের আছে বা আই কাভার আছে। এইটা হচ্ছে একটা হেডফোন দেখতে পেলাম মনে হলো, আচ্ছা ইয়ার প্লাগস রয়েছে, হেডফোন দেখছি না, হেডফোন মনে হয় আলাদা করে কালেক্ট করতে হয় মোস্ট প্রবাবলি। ও আর একটা ছোটো হ্যান্ড ক্রিম দিয়েছে আবার, এটা ইউজ করে নেবো, ছোট্ট পুচকে। এটা হচ্ছে বোয়িং 7879 এবং সেই জন্য কিন্তু এটা একটা বড় কেরিয়ার। এখানকার প্রচুর লোকজন কিন্তু আবুধাবির থেকে মস্কো যায় বা হচ্ছে রাশিয়াতে যায়। আমি আগেও দেখেছিলাম প্রচুর ফ্লাইটও রয়েছে এখান থেকে, মানে ইউএই থেকে রাশিয়া যাওয়ার জন্য। বেশ ভালো, এক্সপ্রেস টেক্সপ্রেস বেশ ভালো, ভালো লাগছে, এক্সাইটিং লাগছে আর কি। মানে এতকাল ধরে ভেবেছি যাবো যাবো যাবো, এখন ফাইনালি যাচ্ছি। এখানে কিন্তু আমি রাশিয়ান লোকজন দেখতে পাচ্ছি সেরকম আছে, কিন্তু প্রচুর কিন্তু এখানকার যে মিডল ইস্টের লোকজন তারাও কিন্তু যাচ্ছে, প্লাস ইন্ডিয়ান লোকজনও কিন্তু যাচ্ছে চাকরির সূত্রে। তো আমার পাশে দাদা বসে আছে, দাদা বলছিল আর কি, এখানে কিন্তু প্রচুর লোকজন কাজের সূত্রে যায় যারা মস্কোতে আর কি কাজ করে। ঠিক একদম দুপুর 2:30টার সময় কিন্তু প্লেন মুভমেন্ট করতে শুরু করে দিয়েছে। এবার আমরা ট্যাক্সি করছি, রানওয়ের দিকে যাচ্ছি, আর ফ্লাইট কিন্তু খুব তাড়াতাড়ি টেক অফ করবে। প্রচণ্ড টায়ার্ড, মানে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। যে ভাবুন যে কালকে সন্ধ্যেবেলায় 8টা নাগাদ বেরিয়েছি, রাত্রিবেলায় ফ্লাইট ছিল 11:30 থেকে 2টো, তারপর পুরো দিল্লি এয়ারপোর্টে বসে, তো সেখান থেকে আবার ফ্লাইট ধরে আসলাম হচ্ছে আবুধাবি, এখন আবুধাবি থেকে মস্কো। এইটা সবচেয়ে লম্বা আর কি, মানে এখান থেকে 5 ঘন্টা 50 মিনিট। আর এই এতিহাদ বা এইসব বাইরের যে ভালো ভালো এয়ারলাইন্সগুলো আছে, মানে টপ টিয়ার এয়ারলাইন্স যেগুলো, সেখানকার ক্রিউ মেম্বার এতটাই ভালো, মানে কথাবার্তা এত সুন্দরভাবে বলেন না, মানে আপনার ভালো লাগবে। আপনার দেখিয়ে দিয়েছি আমি যেখানে হেডফোনটা দিয়েছে, আর এখানে যে জানলাটা আছে না, জানলাটা একটা স্পেশাল ফিচার হচ্ছে এইগুলো টিপলে না, এই জানলার যে শেডটা আছে শেডটা চেঞ্জ হতে থাকে আর কি। ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ করলো, আর পাশের কাকাও ঘুম দিতে শুরু করলো। এই যে প্লেন টেক অফ করা আর নতুন দেশের উদ্দেশ্যে যাওয়া, এটা একটা আলাদাই অনুভূতি। আমি টুকটাক ঘুমাচ্ছিলাম, টুকটাক সিনেমা দেখছিলাম, আর মাঝে মাঝে এই স্ক্রিনটার মধ্যে কারিগরি করছিলাম। এখানে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পারবেন। এখন যেমনি আমি আবুধাবির থেকে মস্কোর ফ্লাইট পাথটা দেখছি, এখানে টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম, কোন দেশের ওপর দিয়ে যাবে, নানান রকম প্লেনের ভিউ, সব রকম ইনফরমেশন পাওয়া যায়। আর চাইলে আপনারা গানও শুনতে পারবেন, সিনেমাও দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। দারুণ সুন্দর ঘুম দিচ্ছিলাম, তার মাঝখানে দেখলাম খাওয়ার দিতে চলে এসছে। এতিহাদে কিন্তু খাবারটা বেশ ভালো, আমি আপনার খাবারটাকে দেখিয়ে দিই কী দিয়েছে, আবার খাওয়ার টেস্ট কীরকম সেটাও বলবো। এই হচ্ছে খাবার। প্রথমে হচ্ছে একটা স্যালাড টাইপের কিছু দিয়েছে এখানে, এটা ক্যাপসিকাম, পেঁয়াজ, সাথে মনে হয় একটু ফেটা চিজ এরকম কিছু দেওয়া আছে। এগুলোতে একটা স্যালাড, খেয়ে বলবো কেমন। তা বাদে দিয়েছে হচ্ছে একটা ব্রেড, এই ব্রেডটা আগের ফ্লাইটটা দিয়েছিল, তার সাথে একটা ছোটো বাটারের চিপলেট। আগেরটা আমুল ছিল, এটা চেঞ্জ হয়ে এখন লুটপাক হয়ে গেছে। সাথে জলের বোতল যেটা প্রচণ্ড ঠান্ডা। আর এখানে রয়েছে মেন কোর্সটা, তো মেন কোর্স বললো একটাই রয়েছে, চিকেন রয়েছে না তো ভেজ রয়েছে। তো এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সব কিছু দিয়ে বানিয়েছে, তলায় রাইসও আছে বুঝতে পারছি, খেয়ে দেখতে হবে কেমন ব্যাপারটা। ফাইনালি এখানে রয়েছে হচ্ছে ডেজার্ট, ডেজার্টটা দেখে বেশ সুন্দর লাগছে, দই দিয়ে মনে হচ্ছে কিছু বানিয়েছে, খেয়ে দেখবো। আর এখানে চামচ, কাঁটা চামচ সব কিছু আবার দিয়ে দিয়েছে, এই যে ভেতরে ঢোকানো আছে, দেখাতে পারছি না। আর যত আমরা নর্থের দিকে যাচ্ছি, রাশিয়ার দিকে যাচ্ছি, খাওয়াটা কিন্তু সেরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম ফ্লাইটে ভেবে দেখুন একটু পুরো একদম দেশি ফ্লেভার্স ছিল, কিন্তু এটা কিন্তু একদম বিদেশি, ওই সাইডে রয়ে যাচ্ছে খাওয়া। ফুড ব্লগার হওয়ার স্বপ্ন আমার অনেক দিনের, কিন্তু এমনি তো সেটা করতে পারছি না, তাই ঠিক করেছি ফ্লাইটের খাবারেরই রিভিউ দেব। স্যালাড, ব্রেড এগুলো কিন্তু ভালোই ছিল। এখানে যে রাইসটা দিয়েছে বা মেন কোর্সটা দিয়েছে ওটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। তো এখানে চিকেন তো রয়েছে, সাথে রাইস রয়েছে, আর প্রচুর এখানে না সবজি দিয়েছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব কিছু আছে। তো এটা টেস্টের একটু মিক্স টেস্ট বলবো আর কি, মানে একটু মিষ্টি মিষ্টিও আছে টমেটো সসের জন্য, আর সাওয়ার মানে একটু টকও লাগছে, তো একটু অন্যরকম টেস্ট, ভালো লাগছে, কিন্তু সবার হয়তো ভালো লাগবে না। এখন এই সামনে আমাদের যে স্ক্রিনটা আছে সেখানে ফ্লাইট পাথটাও দেখায়, আর ফ্লাইট পাথ এখন বলছে আমাদের ফ্লাইট এখন ঢুকছে আজারবাইজানের এয়ার স্পেসে। আর বাকু আছে যেটা আজারবাইজানের ক্যাপিটাল,
সেটা হয়েই কিন্তু যাবে মস্কোর দিকে। কিন্তু এখন মিলটা কমপ্লিট করলাম, খুব সুন্দর খাবার, মানে স্পেশালি ডেজার্টটা মুখে লেগে আছে। মানে একটু ক্রিম দিয়ে বানিয়েছিল আর কি, মানে তলায় ক্রিম ছিল, যেমন কেকে যেরকম ক্রিম থাকে না, তলায় সেরকম ক্রিম ছিল, তার উপরে একটু ড্রাই ফ্রুটস টাইপের একটু বাটারস্কচ ফ্লেভার, মানে সেই দিয়ে অদ্ভুত সুন্দর, মানে খুবই হাই কোয়ালিটি খাবার আর কি। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে এখানকার যে প্লেনে ওয়াইফাই আছে, মানে এতিহাদে কিন্তু প্লেনে ওয়াইফাই থাকে, সেটার মধ্যে দুটো অপশন আছে। আইদার আপনারা পারচেস করুন একটা কোনো প্যাক যেটা দিয়ে আপনারা আনলিমিটেড ওয়াইফাই ভালো করে চালাতে পারবেন, অথবা একটা ফ্রি ফ্যাসিলিটি আছে যেটাতে আপনাকে এতিহাদের যে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ওদের অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা কিন্তু ফ্রিলি চ্যাট করতে পারবেন। মানে হোয়াটসঅ্যাপে এখন বাড়িতে টেক্সট করতে পারছি, মাকে টেক্সট করতে পারছি, কিন্তু ছবি পাঠানো, ভয়েস মেসেজ পাঠানো সেই সবগুলো কিন্তু হবে না। এই দেখুন মাকে মেসেজ করছি, মজা করছি আর কি, সেই আর কি। দেখুন চলে যাচ্ছে, সবই ঠিকঠাক হয়ে যাচ্ছে, ওদিকে মেসেজগুলো কিন্তু আসছেও। তো চ্যাটের জন্য আপনাদের খালি ওদের যে অ্যাকাউন্টটা আছে খুলে সেটা রেজিস্টার করা থাকতে হবে, লগ ইন করে নিতে হবে, তাহলেই হবে। খুব সুন্দর, মানে বাইরের দৃশ্যটা না দেখার মতন, মানে আপনার ভালো করে দেখাতে পারলাম না, কারণ সূর্যটা ফটাস করে নেমে গেল, মানে এত রোদ ছিল, মেঘের তোলা নামতেই পুরো একদম চলে গেল সবকিছু। আপনার দেখাতাম, তাও এখন বাইরের দিকটা খুব সুন্দর লাগছে। আপনারা অনেকেই যারা প্রথমবার ফ্লাইট চড়বেন বা ইন্টারন্যাশনাল যাচ্ছেন ফার্স্ট টাইম, তাদেরকে একটু ফ্লাইটের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। সব রকম ফ্যাসিলিটি কিন্তু এখানে থাকে, কিন্তু জায়গাটা একটু ছোট, তাই বাড়ির মতন হাত পা ছড়িয়ে আপনারা কাজ সারতে পারবেন না। আর মস্কো ঢুকতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট মতো লাগবে, অনেকটা লম্বা ফ্লাইট, 5.5 ঘন্টা, অলমোস্ট 6 ঘন্টার কাছাকাছি ফ্লাইট। কিন্তু এই বসে বসে পেছন ব্যথা হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। সিটগুলো পাতলা আসলে, সিটের তলায় যে কুশানিংটা আছে একটা পাতলা, ওয়েট কমানোর জন্য এটা করে, কিছু করার নেই, ইকোনমি সিট যতই হোক। তো সেই জন্য একটু পেছন দিকটা ব্যথা হয়ে যায়। মাঝে একটু ওয়াশরুমটায় গেলাম, আপনাদের দেখালাম। মস্কো থেকে আমরা আর মাত্র 171 মাইলস দূরে, আর এখন কিন্তু অল্টিটিউড 37,000 ফিট থেকে এখন 25,000 ফিটে নেমে এসছে, মানে ফ্লাইট এখন ডিসেন্ড করছে। আর মোটামুটি ধরুন 8 ঘন্টার মধ্যে আমরা মস্কোতে নেমে যাবো। আর আপনাকে বলেছিলাম সানসেট হয়ে গেছে, সানসেট হয়নি, সানসেট হতে থাকছে। খুব সুন্দর বাইরের দৃশ্য, আমি নিজেও দেখছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। অপূর্ব লাগছে, অপূর্ব, মানে তুলোর মতন মেঘ, আর দূরে সানসেট হচ্ছে। তলায় মেঘগুলো দেখতে পাচ্ছেন, পুরো মেঘের লেয়ার। মস্কোয় নাকি এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে, ঠান্ডাও আছে, এখন এই 9 ডিগ্রি টেম্পারেচার। এইবার সেই মুহূর্ত চলে এসছে, সেই স্পেশাল মুহূর্ত যেটার জন্য অনেক বছর ধরে ওয়েট করেছিলাম। এইবার ল্যান্ড করব রাশিয়াতে। আর নিচে এত মেঘ যে মস্কো শহর ভালো করে দেখতেও পাওয়া যাচ্ছে না। জানলার বাইরে দেখতে পাচ্ছি দারুণ সুন্দর আলোর খেলা, যা হয়তো ইন্ডিকেট করছে যে আপকামিং সিরিজটা খুব ভালো হতে চলেছে আর প্রচুর মেমোরিজও ক্রিয়েট করব। এখনও অবধি চেষ্টা করলাম সব রকম ইনফরমেশন আপনাদের দেওয়ার, তাই আপনাদের আজকের ভিডিওটা এই অবধি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। এই সিরিজটা অনেক এফর্ট দিয়ে তৈরি করছি, আর আপনাদের সাপোর্ট খুব দরকার। আরেকটা রিকোয়েস্ট, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগছে। কমেন্টগুলো কিন্তু খুব ম্যাটার করে আমার কাছে, আর আমি সব কমেন্ট পড়ি আর রিপ্লাইও দিই। মেঘের একটু নিচের লেভেলে যখন ফ্লাইট নেমে আসলো, তখন দেখতে পেয়ে গেলাম অপূর্ব সুন্দর মস্কো শহর। মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি, কিন্তু না, এটা স্বপ্ন না, এটা রিয়ালিটি। একদম ভালো টাইমে 7টার সময় নেমে পড়েছি মস্কোর সবচেয়ে বড় এয়ারপোর্টে, যেটা হচ্ছে এসবিও এয়ারপোর্ট। আর আমি কিন্তু অফিসিয়ালি নেমে পড়েছি আমার 17 নম্বর দেশে, যেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দেশ, আর আমার একটা ড্রিম কান্ট্রি, সেটা হচ্ছে রাশিয়া। চলুন এবার যাওয়া যাক। এবার এখানকার যে মেন ঝামেলার জিনিস, সেইটা অতিক্রম করে যেতে পারি কিনা সেটা দেখতে হবে। ইউজুয়ালি সবাই বলে যে সব হোটেল বুক করে আসো, সব টিকিট বুক করে আসো। আমি কিন্তু লাস্ট মোমেন্টে খালি ফ্লাইট টিকিটসগুলোই বুক করেছি।
এই মস্কোতে 3 দিন থাকবো, 2 দিনের ঘর বুক করেছি, বাকি আরও জায়গায় যাবো, সব কিছু বলবো আস্তে আস্তে। সেই ঘরগুলো কিন্তু এখনও বুকিং করিনি, তো দেখা যাক। যদি আপনারা খালি ফ্লাইট টিকিটসগুলো কেটে আসেন, সব কিছু বুকিং না করেন, তাহলে কেমন কি হবে সেটাই দেখার চেষ্টা করবো আজকে। তো চলুন যাওয়া যাক অ্যাডভেঞ্চারে। এইটা হচ্ছে এখান দিয়ে ব্যাগেজ ক্লেমের দিকে, আমরা ব্যাগেজ ক্লেমের দিকে যাব। এখনও জানি না কোথায় ব্যাগেজ দিয়েছে, তো এদিকেই যেতে হয় মনে হচ্ছে। চলুন যাওয়া যাক। ফাইনালি এখন ইমিগ্রেশনের লাইনের দিকে যাচ্ছি। আর আজকের ভিডিওতে আপনাদের সেই মেন কোয়েশ্চেন বা সেই ভয়ের কোয়েশ্চেনটা সলভ করে দেবো। সেটা হচ্ছে রাশিয়ান ইমিগ্রেশন কতটা ঝামেলা করে, কি সমস্যা করে একটা ভ্যালিড টুরিস্টকে কোনো সমস্যায় ফেলে কিনা। কাকা এখানে ইমিগ্রেশন কমপ্লিট, আমার টাইম লাগলো মাত্র 2 মিনিট, আর আমি ঢুকে পড়েছি রাশিয়াতে, যেটা হচ্ছে আমার 17 নম্বর দেশ। মানে এত স্মুথ ইমিগ্রেশন আমি কিন্তু এক্সপেক্ট করিনি, সত্যি বলছি। আমি জাস্ট ইমিগ্রেশনে গেলাম, ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারের জন্য আলাদা লাইন করা ছিল, সেখানে গেলাম। সেখানে গিয়ে জাস্ট আমার টিকিটটা দিলাম আর পাসপোর্টটা দিলাম। আরও সব ইন্ডিয়ান লোকজন এসে তারা তো সব প্রিন্ট আউট করে এনেছে, আমিও করে এনেছি। কিন্তু আমার টেস্ট করার ছিল যে সত্যি যেরকম লোকজন বলে যে এত ডিফিকাল্ট কিছু হয়ই না, সেরকম কিনা। তো সেই জন্য ঝপ করে ওইটা দিয়ে দিলাম। মহিলা কিচ্ছু জিজ্ঞেস করলো না, কিচ্ছু না, জাস্ট ওগুলো দেখলো, স্ট্যাম্প করলো, আমাকে একটা কাগজ দিল, ইমিগ্রেশন কার্ড দিল। সেই কার্ডের মধ্যে সাইন করতে হয়, 2টো কপি থাকে, একটা ওনারা রেখে দেবেন, একটা আমাকে কিন্তু রেখে দিতে হবে। হেভি লাগছে, হেভি, মানে এত সুন্দর প্রসেস, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে এই জায়গাটা নিয়ে একটু চাপ ছিল। এই ভিড়ের মধ্যে আমার বাচ্চা ব্যাগটা খুঁজে পেয়ে গেছি, স্টিকার লাগিয়ে রেখেছিলাম বলে। আপনারা কিন্তু ব্যাগে এরকম স্টিকার লাগিয়ে রাখুন, তাহলে কিন্তু আইডেন্টিফাই করতে সুবিধা হবে। সব ব্যাগ এখান থেকে এই ব্যাগেজ বেল্ট থেকে তলায় নামিয়ে দিচ্ছে, সেই জন্য কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। সবাই এরকমভাবে এগুলো তুলছে। 1 নম্বর বেল্টে এসেছিলো আমাদের ব্যাগেজ। এরপর আমাকে গাড়ি বুক করতে হবে, কি বাস নিতে হবে, ট্রেন নিতে হবে, কী করতে হবে সেটা দেখতে হবে। এই সবাই বেরিয়ে যাই। বাইরে নাকি 7 ডিগ্রি টেম্পারেচার এখন, প্রচুর ভিড়। এই বাইরে গিয়ে খোঁজ খবরগুলো করে আবার আপনার সাথে কথা বলছি। কিন্তু রাশিয়াতে ঢুকে গেছি কাকা, সৌরদ্বীপ ঢুকে গেছে রাশিয়াতে। এবার অ্যাডভেঞ্চার আসল শুরু হবে। এই হচ্ছে মস্কোর এসভিও এয়ারপোর্ট। আর এখানে ব্যাগেজ ক্লেম করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে এক্সচেঞ্জ এক্সপ্রেস বলে আছে। এখানে কিন্তু এক্সচেঞ্জ করা যাচ্ছে, দেখুন এখানে দেওয়া আছে রেটগুলো। তো এখানে ইউরো, ইউএসডি সব কিছু এক্সচেঞ্জ হচ্ছে। তো চাইলে আপনারা করতে পারেন এখান থেকে এসে। কিন্তু এখানে রেট কিন্তু আমি বেশি দেখছি, 82, 97.7 এরকম রেট। এই দিকে এবার যাই, দেখি সিম কার্ড কোথায় পাওয়া যায়। আমার সিম কার্ড কিন্তু যে অনলাইন নিয়েছিলাম trip.com থেকে, সেটা কিন্তু জাস্ট এয়ারপোর্টে নামার পরই অ্যাক্টিভেট হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। প্রথমে চলছিল না, অন্য নেটওয়ার্ক ধরছিল, কিন্তু তারপর একদম ফ্যান্টাস্টিকভাবে নিয়ে নিয়েছে। আর এইগুলো হচ্ছে এখানকার ডিউটি ফ্রি শপ, শ্রেমেটোভো এটা হচ্ছে নামটা তো ভুল উচ্চারণ করছি, কিন্তু এখানে ডিউটি ফ্রি শপ এরকম রয়েছে। এইগুলো রয়েছে ব্যাগেজ বেল্ট, এখানে বসার জায়গা আছে। আর এই দিক দিয়ে মনে হচ্ছে এক্সিট হবে। এই যে ব্যাগেজ আপনাদের হারিয়ে গেলে এখানে কমপ্লেন করতে হবে, এখানে খুঁজতে হবে। এখানে একটু বসি কোথাও একটা, বসে ব্যাগপত্র গোছাই, তারপর বাইরের দিকে বেরোবো, কারণ বাইরে প্রচুর ঠান্ডা যা বুঝতে পারছি। এগুলো সব হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডের সেকশন, আপনি কিছু হারিয়ে গেলে এখান থেকে কিন্তু নিতে পারেন। প্রচুর লোক নামছে দেখছি, প্রচুর লোক ভর্তি। এখান দিয়ে এক্সিট করার আগে আমি একটু দাঁড়িয়ে দেখে নিই কোথায় কি আছে না আছে। ট্রেন টু মস্কো এদিকে, তো আমরা কি ট্রেনে করে যাবো? তো খোঁজ করতে হবে, আমি কিছুই জানি না, আপনাদের আগেও বলেছি এই ট্রিপটা বড়ই আনপ্ল্যান্ড হচ্ছে আর কি। এখান থেকে ট্রেনে যাব, বাসে যাব, কী করবো আমার কোনো আইডিয়া নেই সত্যি বলতে। দেখি সব কিছুর ব্যবস্থা হবে নিশ্চয়ই, খুঁজে বার করতে হবে। এটা যেন ঘুরে দেখে নিই জায়গাগুলো। এই এখন এয়ারপোর্টের বাইরের এরিয়াটায় চলে এসেছি। এখানে সব কিছু দেওয়া আছে, কোন জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট আছে, কোথায় কি আছে। এইদিকে দেখুন, পাবলিক ট্রান্সপোর্ট দিকে যাচ্ছি এখন। এইদিকে রয়েছে ট্রেন, তো ট্রেনের দিকে যাচ্ছি না। আমি গাড়িও বুক করছি না, কারণ গাড়িতে দেখাচ্ছে 1700 টাকা। এখানে নামার সঙ্গে সঙ্গে আমি ইনস্টল করে নিলাম হচ্ছে ইয়ান্ডেক্স গো আর ইয়ান্ডেক্স ম্যাপস, কারণ এখানে গুগল ম্যাপস কিন্তু কাজ করবে না। আর ইয়ান্ডেক্স গো যদি বুক না করি আমি কিন্তু গাড়ি বুক করতে পারবো না। তো এই সমস্যাগুলো আছে, তাই জন্য সেই দূরে সবার প্রথমে করে নিলাম। ওই বেশ খানিকটা এমবি গেল আর কি, কিন্তু কিছু করার নেই, এগুলো এসেনশিয়াল, স্পেশালি ম্যাপসটা। এবার আপনারা অনেকেই ভাববেন যে এয়ারপোর্টের ওয়াইফাই কেন ইউজ করলাম না। বলে রাখা ভালো, রাশিয়ার কোনো পাবলিক ওয়াইফাই আপনারা কিন্তু রাশিয়ান আইডি ছাড়া অ্যাক্সেস করতে পারবেন না। এয়ারপোর্ট, পার্ক এইসব জায়গায় কিন্তু পাবলিক ওয়াইফাই আছে, অথবা যদি কোনো প্রাইভেট ওয়াইফাই পান, মানে দোকানের বা ক্যাফের, সেটাও কিন্তু অ্যাক্সেস করতে পারেন। সেই জন্য একটা ই সিম রাখা কিন্তু খুবই হ্যান্ডি। মস্কো এয়ারপোর্টে আপনারা নর্মাল সিম কার্ডও পেয়ে যাবেন,
কিন্তু শহরে গিয়ে সেটা কিন্তু পাবেন না, এটা বারবার বলে রাখছি। মস্কো এয়ারপোর্টে আপনারা MTS বা বি লাইনের সিম কার্ড পেয়ে যাবেন, যেটা 1 মাসের জন্য ডেটা আর কলিং দিয়ে 2500 টাকা মতন পড়ে, যেটা আমার একটু কস্টলি মনে হয়েছিল। তবে এখানেই একমাত্র রাশিয়ান আইডি ছাড়া কিন্তু সিম কার্ড পাওয়া যায়। সামনে রয়েছে এক্সচেঞ্জ, এইখানে রয়েছে টুকিটাকি গ্রোসারি স্টোর, মানি, আচ্ছা এখানে সব এক্সচেঞ্জের দোকান। সরি, এই দেখুন এখানে সব কিন্তু টাকা এক্সচেঞ্জের জায়গা রয়েছে। এখানে রেটগুলো আপনার চট করে দেখিয়ে দিই একবার। এই যে হচ্ছে এখানকার রেট দেখুন, ইউরো USD সব কিছুই আছে। ইউরো হচ্ছে 82 করে, আর এটা হচ্ছে 99.5 করে। এখানে রেট কিন্তু একটু চড়াই লাগছে আমার। এখানে ইন্ডিয়ানও কিন্তু এক্সচেঞ্জ হয় বলছে, ওরা কেনে হচ্ছে 82 ইউরো, USD হচ্ছে 72 করে, আর বিক্রি করে হচ্ছে 89.5 করে। তো রেট কিন্তু আমার বেশ বেশি লাগছে। তো চাইলে এখান থেকে করতে পারেন, নইলে কিন্তু আর এগিয়ে যেতে হবে। আর এইখানে রয়েছে খাওয়ার দোকান, খিদে পেলে খেয়ে নিতে পারবেন। আমার এখন খাওয়ার কোনো প্রয়োজন নেই, তাই পাবলিক ট্রান্সপোর্টের দিকে যাচ্ছি। লোকজনকে জিজ্ঞেস করতে হবে কী করে ট্রান্সপোর্টে টিকিট কাটতে হয়। এখানে ব্যাংকের ATMs রয়েছে, তো আপনার যদি টাকা তুলতে হয় এখান থেকে তুলতে পারেন, কিন্তু রাশিয়ায় স্যাংশন লাগার পর থেকে কোনো ভিসা, মাস্টার কার্ড, তারপর অ্যামেক্স এগুলো কিচ্ছু কাজ করছে না। আপনাদের কাছে কিন্তু রাশিয়ান কার্ড থাকতে হবে। তো সেই জন্য আপনাদের এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলতে হবে, যেটা একটু মানে টাইম কনজিউমিং প্রসেস। সেটা আপনার জেনে আপনারা জানাবো, কিন্তু যদি আপনাদের সেই অ্যাকাউন্ট থাকে এখান থেকে কিন্তু টাকা তুলতে পারেন। দেখা যাক, পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে তো লিখছে, সেটা করে কীভাবে যাবো না যাবো সেটা একটু ফিগার আউট করি। কিন্তু এইখানে সব রয়েছে সিম কার্ডের দোকান, টাকার এক্সচেঞ্জের দোকান। এই এখন বেরিয়ে পড়েছি মস্কো এয়ারপোর্টের বাইরে, আর এখানে এখন প্রচণ্ড ঠান্ডা, বিশাল ঠান্ডা। এখানে প্রচুর লোকজনের ভিড় করে আছে। এখানে সব ট্যাক্সি পয়েন্টও আছে, এখানে পাবলিক ট্রান্সপোর্ট আছে। বাসের দিকটা খুঁজতে হবে এক্স্যাক্টলি কোন দিকে। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে ঠান্ডাটা ফিল করতে পারছি, সঙ্গে সঙ্গে জ্যাকেট চাপিয়ে নিলাম একটা। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এখানে এক ভাই ছিল আর কি, তাকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে আমি যাবো কিরকম সিটি সেন্টারে। বুঝতে পারছি না, মানে বাসগুলো লেখা তো আছে, আমি আগে এটা নিয়ে কনফিডেন্ট তো থাকতাম যে বুঝে যাবো, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কারণ প্রচুর লোকজন যাতায়াত করছে, অনেক বাস রয়েছে। তো এখানে ইয়ান্ডেক্স ম্যাপসেই দিয়ে দিলাম, সেখানেই দেখিয়ে দিচ্ছে যে এখান থেকে একটা বাস নিয়ে একটা মেট্রো স্টেশনে যেতে হবে। সেই মেট্রো স্টেশন দিয়ে নেমে দুটো মেট্রো চেঞ্জ করে যেতে হবে, এটাই একমাত্র অপশান। আর এই ভাই বলছে এখন এখানে ঝামেলায় চলছে না, তার জন্য নাকি শহরের মাঝখানে নেট নেই, কাজ করছে না, মানে ওই দিক থেকে নাকি জিনিসপত্র পাঠাচ্ছে। বুঝতে পারছেন তো, আমি আর ওয়ার্ডগুলো বলছি না, কিন্তু সেটা নিয়ে সমস্যা আছে। টোটাল সাংঘাতিক পরিবেশ। আর ভিড়টা দেখুন, একদম পিক টাইম তো, এটা ভিড়ও প্রচুর বেশি এখন। প্রচুর বাস আসে, 21 একটা বাস আসছে, এটা কোন দিকে যাবে কেই জানে। এই এখন উঠে পড়েছি এখানকার বাসে, যেটা কিনা ইয়ান্ডেক্স ম্যাপস থেকে বার করলাম। এই বাসটা করে আমি চলে যাবো এখানকার খভরিনা বলে একটা মেট্রো স্টেশন আছে সেখানে। বাসে খরচা পড়লো হচ্ছে 400 রুবেল, তো 400 রুবেল এখানে লাগছে। আর তারপর মেট্রো করে লাগবে হচ্ছে ওই 57 রুবেল মতন। মেট্রোতে গিয়ে একটা ট্রয়িকা কার্ড বলে কোনো একটা কার্ড আছে, মেট্রো ইউজ করা যায়, তো সেটা নিতে হবে, তো সেটা নিয়ে নেবো। কিন্তু এই বাসটা করে আগে চলে যাই 400 রুবেল দিয়ে, দেখা যাক কতটা যাচ্ছে। এই হচ্ছে এখানকার এয়ারপোর্ট বাস দেখুন। আর এই হচ্ছে মস্কো শহরের দিকে যাচ্ছি আমরা। এই বাসটা এখানে খভরিনা বলে যে স্টেশনটা আছে সেখানে নামিয়ে দিল। তো এবারে মেট্রো স্টেশনে যাই, দেখি এখান থেকে মেট্রো নিয়ে যেতে হবে মনে হচ্ছে। বহুত ঠান্ডা, বাপরে বাপ, বিশাল ঠান্ডা। আর এদিকে হচ্ছে একটু শহরটা আপনাকে দেখিয়ে দিই। এয়ারপোর্টের একটু বাইরের দিকে চলে এসেছি। মেট্রো ধরে যাওয়াটা বেস্ট অপশান। এইখান থেকে আরও দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার মতন, 17-18 কিলোমিটার মতন, যেটার জন্য গাড়িতে দেখাচ্ছে হচ্ছে 900 রুবেল। তো এয়ারপোর্ট থেকে দেখাচ্ছিল 1700, যদিও আমার এই বাসটা একটু বেশিই মনে হচ্ছে। 400 টাকা 10-12 কিলোমিটার আসার জন্য একটু বেশিই লাগছে। এই ট্রলি নিলে এই একটা সমস্যা, এই ট্রলি নিয়ে নামা খুব ডিফিকাল্ট। মস্কো মেট্রোর আলাদা ভিডিও আসবে, এখানকার যে দারুণ দারুণ মেট্রো স্টেশনগুলো আছে সেগুলো আপনাকে দেখাবো, কিন্তু আজকে বেশি কিছু আর করছি না। হস্টেলের দিকে যাই, কারণ জমে যাচ্ছি পুরো, একদম ঠান্ডায় জমে যাচ্ছি পুরো। চলো যাওয়া যাক, যেটুক করে বেরিয়ে যাই। এই হচ্ছে খভরিনা মেট্রো স্টেশন। কি বিরাট মেট্রো স্টেশন, ট্রেন স্টেশনের মতন। বাসে আপনাকে দেখাতে পারলাম না, কিন্তু বাসে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, মানে পা রাখার জায়গা নেই। আমার জুতোটা চ্যাপটা করে দিয়েছে অলমোস্ট। আর এই 10-12 কিলোমিটারের জন্য 400 রুবেল নিল। কিন্তু একটা ফ্রি বাস আছে, সেটা নিয়ে আরও বেশি ভিড় হয়। এটাতে এত ভিড় ছিল, তাহলে সেটাই কীরকম ভিড় হবে কেই জানে।
এখানে একটা ছোট্ট জিনিস আপনাকে দেখিয়ে দিই, এই মেশিনগুলোতে কিন্তু টিকিট কাটা যায়। এখান দিয়ে আমি টিকিট কাটলাম হচ্ছে এই 80 দিয়ে। ট্রয়কা কার্ড এখানে পাওয়া যাচ্ছে না, তো একটা জার্নি বা একদিনের জার্নির জন্য হচ্ছে 80 রুবেল। তো এটাই সবচেয়ে কম দেখলাম, এটা নিয়ে নিলাম। এখানে 1000 টাকা দিলাম, মানে 1000 রুবেল দিলাম, খুচরো করালাম। আর এই হচ্ছে এখানকার টিকিট, এটা পেয়ে গেলাম। তো এটা কিন্তু ট্রয়কা কার্ড না, এটা নর্মাল টিকিট। এটা এখানে স্ক্যান করে যেতে হবে এবার। এই যে মস্কোর ট্রেন চলে এসছে, মেট্রো। আর এখান দিয়ে আপনাকে দেখতে হবে যে কোন মেট্রোটা যায়। তো আমি কিন্তু এই মেট্রোটা দিয়ে উঠে এই ত্রেভস্কায়া বলে এই যে মেট্রোটা আছে এখানে নামবো। তো উঠে পড়ি এখন মেট্রোর ওপর দিয়ে। এখন উঠে পড়েছি মেট্রোতে, মেট্রো ছেড়েও দিয়েছে। এই হচ্ছে মেট্রো। এটা করে 10টা স্টেশন যেতে হবে ত্রেভস্কায়া অবধি। বেশ সুন্দর কিন্তু মেট্রোগুলো, আওয়াজ প্রচুর পড়ে যদিও, কিন্তু এসি মেট্রো বেশ দেখে নতুন মনে হচ্ছে, কিন্তু প্রচুর আওয়াজ। মেট্রো কিন্তু সবচেয়ে ভালো অপশান আপনার খরচা কম করার জন্য। এই যদি আমি এটা ট্রয়কা কার্ড করে নিতাম, কার্ড করলে কিন্তু 57 করে পড়তো। কার্ডটা করে নিই বলে আমার কিন্তু 80 করে পড়ছে। এখানে যে পার্পেল লাইন আছে 7 নম্বর লাইন, সেখানে চেঞ্জ করলাম। এবার এখান থেকে হেঁটে হেঁটে এই লাইনটা চেঞ্জ করতে হবে, গ্রিন থেকে পার্পেলে যাব। সেখানে গিয়ে আরও 2টো স্টপ যেতে হবে। সব কিছু কিন্তু মার্ক করাই আছে, কিন্তু এখানে মেট্রোতে কিন্তু ইংলিশে কথা বলছে না, সবই কিন্তু রাশিয়ানি কথাবার্তা বলছে। তো এইটা মাথায় রাখতে হবে। মেট্রো স্টেশনগুলো বেশ সুন্দর, বেশ ভালো। প্রচুর লোকজন ফিরছে, সব মনে হচ্ছে অফিস করেই ফিরছে আজকে, প্রচুর ভিড়। যাওয়া যাক, এখান থেকে মেট্রো করে যাই, কারণ এখানে গাড়ির খরচা প্রচুর বেশি দেখাচ্ছে। 3 কিলোমিটারের জন্য 600 টাকা দেখাচ্ছে। সুন্দর মেট্রো স্টেশনটা দেখুন। মেট্রো ধরে পৌঁছে গেছিলাম আমার হস্টেলে। হস্টেলে গিয়ে জিনিসপত্র রেখে টুক করে বেরিয়ে পড়লাম আপনাদের মস্কোর ফার্স্ট গ্লিমস দিতে। এই রাত্রিবেলায় রাত 12টার সময় আমি আবার বেরিয়ে পড়েছি একটু খাওয়া দাওয়ার খোঁজে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এতক্ষণ হস্টেল জিনিসপত্র গোছগাছ করছিলাম, এখন একটু টুকটাক খাওয়ার দেখে কোথায় পাওয়া যাচ্ছে। আমি যে হস্টেলটা নিয়েছি, সেই হস্টেলটা মস্কো যে সিটি সেন্টার আছে, মানে ক্রেমলিন আছে বলুন, তারপর এখানে এই বনসই থিয়েটার আছে, সেসবগুলো খুব কাছে। আর দারুণ সুন্দর একটা লোকেশান, সেই জন্য দামটাও বেশি। আমি হস্টেলটার জন্য মোটামুটি দিচ্ছি হচ্ছে 1800 টাকা মতন। কিছু খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে যাই ভাবছি, আর বেশি কিছু আছে করবো না, প্রচণ্ড টায়ার্ড, 12টা বেজে গেছে। কিন্তু আপনাদের একটু শহরটা দেখিয়ে দিই। রাত্রিবেলাতে একদম ফুল ফোর্সে চলছে শহর। এই দেখুন, এদিক দিয়ে এসেছিলাম, এখানে কিন্তু জিপিএস কাজ করছে না, সেই জন্য একটা প্রবলেম। আর এখানে হচ্ছে ইউরোস্পার মনে হচ্ছে, ওখানে সুপার মার্কেট মনে হচ্ছে আমার। গিয়ে দেখি কি খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। একটু হেঁটে আসি, এখানে প্রচুর দোকান দেখুন। ওদিকে মনে করুন ড্রিঙ্কসের দোকান, এইদিকে সব খাবার দাবার। আমি একটা সুপার মার্কেট খুঁজি, সেখানে দেখি কী খাবার পাওয়া যায়। হেভি হেভি লোকজন, খুব উল্লাস করছে। মস্কো মানে হচ্ছে আমাদের দিল্লির মতন আর কি। আর একটা জিনিস প্রথমেই নোটিস করলাম, সেটা হচ্ছে এখানে লোকজন কিন্তু খুব নিউট্রাল কালার্স পরে। এই লাল কালারের বোধহয় আমি খালি পরে ঘুরে বেড়াচ্ছি, বাকি সব কিন্তু সাদা কালো এরকম টাইপের রঙই সব পড়ছে। আর একটা মেজর প্রবলেম এখানে হচ্ছে, এখানে কিন্তু জিপিএস কাজ করছে না, নেটও কাজ করছে না। মস্কোর সেন্টারে আসলে ড্রোন হামলার জন্য এখানে লোকজন নেই বলে বলছি, সেই জন্য কিন্তু এখানে জিপিএস নেট মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে। জিপিএস তখন কাজই করছে না, কোনো কোনো সময় জিপিএস কাজ করে, তখন আমার মেন নেটটা বন্ধ করে দেয়। তো ফুল খোরাকের অবস্থা এখানে। হস্টেল লোকেট করতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এটাই বলবো যে লোকালদের জিজ্ঞেস করুন, যদি কোনো অসুবিধা হয়, তারা কিন্তু হেল্পফুল। এখানে লোকজন কিন্তু ইংলিশও বোঝে, মানে কিছু লোকজন দেখলাম কিন্তু ইংলিশ বুঝছে, তখন অসুবিধা হচ্ছে না। আর এখানে প্রচুর ক্লাবস বার্স এরকম প্রচুর রয়েছে এই জায়গাটাতে, কারণ শহরের মাঝখানে যেহেতু। আর ইয়াং ক্রাউড কিন্তু ভর্তি, আমি দেখতে পাচ্ছি প্রচুর ইয়াং ক্রাউড, সবাই কিন্তু উল্লাস করছে, উল্লাস। এখানে একটা লোকাল দোকানে খাওয়ার জন্য এসেছি। এখানে এই বার্গার বলুন, তারপর ড্রিঙ্কস বলুন, মানে কেএফসি বা বার্গার কিং যেরকম হয় না, ওরকম স্টাইলের কিন্তু দোকান একটা, সব কিছু পাওয়া যাচ্ছে। তো এখান থেকে কিছু খাওয়ার অর্ডার দিলাম, 2টো বার্গার দিয়ে দিলাম, কারণ এখন আর বোঝানো যাচ্ছে না এদেরকে আর কি। তো মেশিনে গিয়ে ট্রাই করছিলাম, সেখানে গিয়ে আবার ক্যাশ পেমেন্ট হয় না, অনলি কার্ড। তো সেই জন্য এখানে ক্যাশ অ্যাকসেপ্ট করলো, দিয়ে দিলাম। খরচা পড়ছে হচ্ছে ওই 380 মতন, 380 রুবেল। হস্টেলের কিচেনে বসেই সেরে নিলাম আজকের ডিনারটা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু এইটুকু বলে যাচ্ছি, রাশিয়ার অ্যাডভেঞ্চার জাস্ট শুরুই হলো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স।